আচ্ছা ভাইরা দেখো, আমি বলছিলাম তোমাদের মৌলের পর্যায়বৃত্ত ধর্মের শুরু করব। সো আমরা পরমাণুর যে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বের করাটা কোনো একটা মৌলের, সেটা অলরেডি শিখে ফেলছি। এখন আমাদের নেক্সট টার্গেট হচ্ছে পরমাণুর আকার, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এই কয়েকটা জায়গায় ফোকাস করা। এই জায়গা থেকে মাস্ট কোশ্চেন আসে আয়নীকরণ শক্তির কোন জায়গা থেকে আসে বলে দিই। আয়নীকরণ শক্তির ব্যতিক্রম থেকে একটা কোশ্চেন আসে। তারপর ইলেকট্রন আসক্তির একটা ব্যতিক্রম আছে, ওখান থেকে একটা কোশ্চেন আসে। তড়িৎ ঋণাত্মকতার কনসেপ্ট আমার ফাজানের নীতিতে অনেক হেল্প করবে। সো ওই জায়গাটা আমরা আলাদা করে মেনশন করে দিলাম। সো আমি তোমাকে বলবো যে ভাইয়া, আমি যদি কোনো একটা পরমাণু বা মৌলের সেট ধরে যদি আকারের ক্রম সাজাইতে পারি, তার মানে তুমি আয়নীকরণ শক্তিও সাজাইতে পারো, তুমি ইলেকট্রন আসক্তিও সাজাইতে পারো। তার মানে আমি এখন আসো আমরা শুরু করি পরমাণুর আকার দিয়ে। সো আকার দিয়ে শুরু করব। পরমাণুর আকার দিয়ে যদি শুরু করতে হয়, আমরা এইভাবে মনে রাখবো, একটা পর্যায়ের বাম থেকে ডানে গেলে কি হয়, একটা গ্রুপের উপর থেকে নিচে গেলে কি হয়। সো তুমি মনে রাখবা যে ভাইয়া একটা পর্যায়ের বাম থেকে ডানে গেলাম, এটা একটা পর্যায়, ঠিক আছে, এটা একটা পর্যায়। একটা পর্যায়ের বাম থেকে ডানে গেলে মনে রাখবা আমার আকারটা সবসময় কমে যায়। আকারটা যখন কমে যায় তখন আকারের সাথে আমার আয়িতের সম্পর্ক উল্টা। আকার যদি কমে যায় তখন আয়িত বেড়ে যায়। আমাকে এখন বলো আয়িত বলতে আমি কি বুঝাইছি? যারা একটু বুদ্ধিমান চালাক তারা বুঝে গেছো, যারা বুঝো নাই তারা কি বোকা না, তাদের একটু ক্যাচ করতে সময় লাগতেছে, বাট সবার মধ্যে ক্যালিব্রিটি আছে আমি বিশ্বাস করি। সো আকার যদি কমে যায় আয়িত বাড়ে। আয়িতের আ হচ্ছে আয়নীকরণ শক্তি বোঝায়, আয়িতের রস্যই হচ্ছে ইলেকট্রন আসক্তি বোঝায়, আর ত হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা বোঝায়। তার মানে তোমার যদি কোনো একটা কিছুর আকার অনেক বেশি থাকে, সবগুলো বাকি সব ধর্ম কমে যাবে, এটা মাথায় রাখবা। ব্যস্তানুপাতিক সম্পর্ক। এইবার আসো, আমি যদি কোনো একটা গ্রুপের, এটা একটা গ্রুপের উপর থেকে নিচে যাই, একটা গ্রুপের উপর থেকে নিচে যাই, তাইলে কি হবে ভাইয়া? একটা গ্রুপের উপর থেকে নিচে গেলে গ্রুপের উপরে কি হয়, আমাদের হচ্ছে যে মৌলটা থাকে সেটার আকার অনেক কি থাকে, ছোট থাকে। যত নিচের দিকে যাবে আকার বাড়তে থাকে। তাহলে একটা গ্রুপের উপর থেকে নিচে গেলে আমার আকারটা বাড়ে, মানে উল্টা সম্পর্ক। তুমি যেভাবে মনে রাখতে পারো যে ভাইয়া তো বললো যে একটা পর্যায়ের বাম থেকে নিলে আকার কমে, তাহলে গ্রুপের উপর থেকে নিচে গেলে আকার বাড়ে। আকার যদি বাড়ে তাহলে কি যেন বললাম, আয়িত কমে যাবে, উল্টা সম্পর্ক। সো এই হচ্ছে আমাদের ব্যাপার। তাহলে আমাদের আকার যদি বাড়ে আয়িত কমবে, আকার যদি কমে আয়িত বাড়বে। সো এই হচ্ছে আমাদের ব্যাপার। তাহলে আমি এখন লিখে দিতে পারি যে আকার ইজ প্রপোর্শনাল টু 1 বাই আয়িত। এইটাই হচ্ছে আমার মূল সূত্র, ঠিক আছে। এখন আসো যে ভাইয়া এই আকার কমে বাড়ে তো বুঝলাম, একটা পর্যায়ের বাম থেকে ডানে গেলে আকার কমে বাড়ে বলতে আমি পর্যায় 2 আর 3 তোমাকে ভালোভাবে মনে রাখতে বলছি। পর্যায় 2 হচ্ছে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। সো এই হচ্ছে পর্যায় 2, 3 থেকে 10। আমি কি বলছি, একটা পর্যায়ের বাম থেকে ডানে গেলে আকার কমে, তার মানে আমাদের আকারের ক্রম হবে লিথিয়াম যেহেতু বামে আছে, আকারটা সবচেয়ে বড়, বাকিগুলোর নিয়নের আকার সবচেয়ে ছোট। বুঝছি? এবার আমি যদি একটা গ্রুপ দিয়ে দিই তোমাকে, গ্রুপটা হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। একটা গ্রুপের উপর থেকে নিচে গেলে আকার বাড়ে, তাইলে আকার বৃদ্ধি পাবে মানে কি? তার মানে এখানে আমার গ্রুপের আকারের ক্রমটা হবে ফ্লোরিন সব থেকে কম হবে, তারপর হবে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। দ্যাট মিনস আয়োডিনের আকার হবে ভাইয়া সবচেয়ে বড়। এতটুকু যদি বুঝো তাইলেই হবে। এবার আসো, আমার তো ভাই এইভাবে তো দেয় না, আমার পরীক্ষায় দেয় যে এইভাবে, দেখো এইভাবে মাঝে মাঝে দেয় Mg2L3 সোডিয়াম প্লাস, এই টাইপের দেয় সিলিকন 4+। ভাই এই ধরনের যদি দেয় ক্যাটায়নিক দিয়ে, তখন আমরা আকারের ক্রম কেমনে সাজাবো? এই ক্ষেত্রে তুমি ফার্স্ট অফ অল দেখবা এদের প্রোটন নাম্বার লিখে ফেলবা। ম্যাগনেসিয়ামের 12, অ্যালুমিনিয়ামের 13, সোডিয়ামের 11, সিলিকনের 14। এবার এদের ইলেকট্রন নাম্বার লিখে ফেলবা। ভাই ইলেকট্রন নাম্বার কত? ম্যাগনেসিয়ামের 12টা, 2টা ইলেকট্রন সে ত্যাগ করছে, তাই 2+, তার মানে 2টা বাদ দাও 10, এখানে 3টা 3+, মানে 3টা বাদ দাও 10, এখানে একটা বাদ দাও 10, এখানে একটা, তাহলে 10। তার মানে তার প্রোটন সংখ্যার ভ্যারিয়েশন থাকলে ইলেকট্রন সবার সেম, ইলেকট্রন সবার সেম, ইলেকট্রন সবার সেম। এখন ইলেকট্রন সবার সেম মানে কি? এদের দেখো তো, ইলেকট্রন সবার সেম মানে কি, এইটা একটু চিন্তা করো। এদের প্রত্যেককে দেখতে কেমন হবে? এদের প্রত্যেকের ইলেকট্রন সবার সেম মানে এদের প্রত্যেকের এখানে 2টা ইলেকট্রন, এখানে 8টা ইলেকট্রন, এই যে 10টা ইলেকট্রন হয়ে গেছে, ঠিক আছে। তার মানে ইলেকট্রন সবার সেম মানে এখানে 2টা 8টা, শেষ।
তার মানে আমি এইটাই বুঝাইতে চাচ্ছি ভাই যে তোমার এরকম যদি থাকে তুমি প্রোটন লিখবে ইলেকট্রন লিখবে, ইলেকট্রন সেম দেখে আমি এই ইলেকট্রন নিয়ে এটার করতে পারবো না। তার মানে এটা কি হয়ে গেছে এখন ভাইয়া, এটা কি হয়ে গেছে তুমি আমাকে অ্যান্সার দাও। ইলেকট্রন সেম মানে এদের পর্যায় সেম হয়ে গেছে, পর্যায় সেম বা শক্তি স্তর দুইটা হয়ে গেছে, সবার শক্তি স্তর কি হয়ে গেছে ভাইয়া, দুইটা হয়ে গেছে। এখন তাইলে এটা প্রোটন দেখিয়ে তোমাকে হিসাব করতে হবে। প্রোটন বাড়তে থাকলে কি যেন হয়, আকার কমে না। এই যে তুমি যত একটা পর্যায়ের বাম থেকে ডানের দিকে যাচ্ছ প্রোটন বাড়তেছে। দেখো আমি একটু যদি বুঝাই, এখানে প্রোটন কয়টা, 3টা, এখানে প্রোটন কয়টা, 4টা, এখানে 5টা, এখানে 6টা, এখানে 7টা, এখানে 8। যত বেশি প্রোটন বাড়তেছে তত বেশি আকার কমতেছে। তাহলে এখানে প্রোটন সর্বোচ্চ কার, সিলিকনের, তাহলে এটার আকার সবচেয়ে বেশি ছোট। তারপরে আমাদের প্রোটন অ্যালুমিনিয়াম, এটার আকার তার থেকে একটু ছোট। তারপরে আমাদের ম্যাগনেসিয়ামের 12টা প্রোটন, তাহলে এটা আরও ছোট। আর সোডিয়ামের প্রোটন হচ্ছে 11টা, তার মানে এটার আকার সবচেয়ে বড়, সবচেয়ে বড়। এইটা তার মানে ওই যে পর্যায়ের বাম থেকে ডানে যাওয়ার মতো হয়ে গেল। ঠিক আছে, বুঝছি। তাহলে এটা গেল ক্যাটায়নেরটা। এবার যদি আমি ভাইয়া তোমাকে এই জায়গায় একটা অ্যানায়নের উদাহরণ দিই, অ্যানায়নের উদাহরণ হচ্ছে ধরো এরকম আছে N3- O2- F-। ওকে, হ্যাঁ একটা দিয়ে দিই কার্বন 4-। সো এরকম যদি থাকে সেমভাবে তুমি এগুলোর আগে প্রোটন লিখে ফেলো, প্রোটন 7, 8, 9, 6। আর তাহলে ইলেকট্রন কয়টা ভাইয়া, ইলেকট্রন হচ্ছে নেগেটিভ আছে, তাহলে 3টা ইলেকট্রন সে গ্রহণ করছে। 7 আর 3 10, 8 আর 2 10, সব 10, 9 আর 10 10। তাহলে সবগুলো যখন ইলেকট্রন সেম সেটাকে বলা হয় সম ইলেকট্রনিক বা আইসো ইলেকট্রনিক। ঠিক আছে, এখন আসো এদের মধ্যে তাহলে কি আবারও সেম কাহিনী, যার প্রোটন বেশি তার আকার ছোট, প্রোটন বেশি কার, প্রোটন বেশি কার, প্রোটন বেশি কার, কারণ এরা সবাই একই পর্যায়ের হয়ে গেছে। এখন আবার বাম থেকে ডানে যাও, যে বামে হচ্ছে প্রোটন কম আকার বড়, ডানে যাবা প্রোটন বেশি আকার ছোট। প্রোটন বেশি কার ভাইয়া, প্রোটন বেশি ফ্লোরিনের, তাহলে এটা সবার আকার ছোট। তারপরে অক্সিজেনের আকার ছোট, তারপরে হচ্ছে মানে তার থেকে একটু হচ্ছে বড় অক্সিজেনেরটা, তারপরে নাইট্রোজেনেরটা তার থেকে একটু বড়, কার্বনের আকার এখানে কার্বনের আকার সবচেয়ে বড়। সো এই হচ্ছে আমার ব্যাপারটা, আমরা আশা করি সব বুঝাই ফেলছি। এইবার তোমাকে আর একটা মজার জিনিস দেখাবো। মজার জিনিসটা হচ্ছে এরকম ভাই, এখানে আকার শেষ করি, এখানে আকারটা শেষ করি। মজার জিনিসটা হচ্ছে এরকম ভাই, যদি আমার এরকম দেয় ফ্লোরিন মাইনাস নিয়ন আর সোডিয়াম প্লাস, দেখো প্রতিটারই ইলেকট্রন 10টা। প্রোটন কয়টা, ফ্লোরিনের 9টা, নিয়নের 10টা, সোডিয়ামের 11টা। তুমি আবারও চিন্তা করো, যার প্রোটন বেশি তার আকার ছোট, প্রোটন বেশি কার সোডিয়াম প্লাসের, তারপরে হচ্ছে নিয়ন আকার ছোট, তার মানে চিহ্ন ঘুরবে। প্রোটন বেশি কার সোডিয়ামের, এটার আকার সব থেকে ছোট, তারপর আসবে নিয়নের, তারপর আসবে ফ্লোরিনের। তাহলে বুঝতে পারলাম যে আমাদের যদি আমার ক্যাটায়ন নিউট্রাল আর হচ্ছে অ্যানায়নের মধ্যে দেয়, অ্যানায়নের আকার সবচেয়ে বড় হয়। এই জিনিসটা একটু মাথায় রাখবে, এমসিকিউ অনেক সময় থাকে না, মনে রাখবে। অ্যানায়নের আকার যেখানে নেগেটিভিটি বেশি সেখানে মানুষ বেশি, ঠিক আছে, তাহলে অ্যানায়নের আকার বড়। তারপরে নিউট্রাল, যেখানে হচ্ছে নিউট্রাল মানুষ মাঝামাঝি থাকে, আর ক্যাটায়ন মানে পজিটিভ চার্জের মানুষ অনেক কম বর্তমান দুনিয়াতে। তাহলে অ্যানায়ন যেখানে আমরা মনে রাখবো যে যেখানে নেগেটিভিটি বেশি সেটার আকার বড়, মানে সেটা সার্কেল বড়, তাহলে অ্যানায়নের আকার সবচেয়ে বড়। আর কিছু আছে নিউট্রাল, তাহলে মাঝে থাকবে নিউট্রাল, নিউট্রাল মাঝেই থাকে, নিউট্রাল মানেই মাঝে থাকা, এটাও না ওটাও না। আর বর্তমানে সমাজে ক্যাটায়নিক মানে পজিটিভ মানুষের সংখ্যা অনেক অনেক কম, তাহলে ক্যাটায়নের চার্জ আরও কম। তো এইভাবে মনে রাখবা, ক্যাটায়নের আকার আরও ছোট, ক্যাটায়নের আকার আরও ছোট। ঠিক আছে, তো এইভাবে যদি মনে রাখো তাহলে আর এখানে আকারে কম সমস্যা হবে না। তাহলে আকার যদি বুঝি, আকারের পরে আমাদের এই আকার থেকে আমরা আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা সব কিছু শিখে ফেলতে পারবো। কারণ আকারের যে ক্রম, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতার ক্রম তার উল্টা, জাস্ট উল্টা ক্রম করে দিলেই হয়ে যাচ্ছে। তাহলে আমরা চলো এখন ডিটেলসে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতাটা শিখে ফেলি।
আয়নীকরণ শক্তির মধ্যে কি কি জিনিসগুলো আছে সেগুলো আমরা একটু দেখব। আয়নীকরণ শক্তি জিনিসটা কি? আয়নীকরণ শক্তি জিনিসটা হচ্ছে ইলেকট্রন ত্যাগ করা। কে ইলেকট্রন ত্যাগ করে? ধাতু ইলেকট্রন ত্যাগ করে। মানে মনে রাখবা ধাতুর ইলেকট্রন ত্যাগ করা, এই জিনিসটা একটু কষ্ট করে মনে রাখো। ধাতুর ইলেকট্রন ত্যাগ করা, ধাতুর ইলেকট্রন ত্যাগ, তাহলে ইলেকট্রন ত্যাগ আয়নীকরণ শক্তি গেল। আচ্ছা, আমি এখন একটা জিনিস, একটা উদাহরণ দিই। আমাদের ধাতু হিসেবে কি আছে? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলা। তো সোডিয়াম কি করবে? সোডিয়াম একটা ধাতু, গ্যাসীয় অবস্থায় 1 মোল সোডিয়াম পরমাণু, সংজ্ঞা কিন্তু এইখানে পড়াই ফেলতেছি। গ্যাসীয় অবস্থায় কোনো পরমাণু, আমি নিছি সোডিয়াম, তাহলে গ্যাসীয় অবস্থায় 1 মোল সোডিয়াম পরমাণু মানে 1 মোল সোডিয়াম পরমাণু 1 মোল ইলেকট্রন ত্যাগ করে, 1 মোল ইলেকট্রন ত্যাগ করে, ইলেকট্রন ত্যাগ করলে মাথায় কি হয়? পজিটিভ চার্জ হয়। তাহলে গ্যাসীয় অবস্থায় 1 মোল সোডিয়াম 1 মোল ইলেকট্রন ত্যাগ করে 1 মোল ধনাত্মক গ্যাসীয় পরমাণু সৃষ্টি করতে যে পরিমাণ তাপ শক্তি এখানে কি হয় ভাইয়া? এখানে তাপ শক্তি শোষিত হয়। শোষিত হয় মানে ডেল এইচ এর মান পজিটিভ। যে পরিমাণ তাপ শক্তি এখানে শোষিত হয়, সেই তাপ শক্তি, ওই পরিমাণ তাপ শক্তির ওই পরিমাণটাকে বলা হয় আয়নীকরণ শক্তি। সো সোডিয়াম পরমাণু 1 মোল ইলেকট্রন ত্যাগ করে 1 মোল গ্যাসীয় ধনাত্মক আয়নে পরিণত হতে যে পরিমাণ তাপ শক্তি, পজিটিভ মানে কি? যে পরিমাণ তাপ শক্তি এখানে শোষিত হয়, সেই তাপ শক্তির, সেই শোষিত শক্তির পরিমাণকে বলা হয় আয়নীকরণ শক্তি। তুমি বলো তো ভাই, কোন বিক্রিয়ায় তাপ শক্তি শোষিত হয়? তাপহারী বিক্রিয়ায় তাপ শক্তি শোষিত হয়। তার মানে এই বিক্রিয়াটার নাম হচ্ছে তাপহারী বিক্রিয়া। তাপহারী বিক্রিয়া, তার মানে আয়নীকরণ শক্তির হচ্ছে ডেল এইচ বা আয়োনাইজেশন এনার্জি E1, এটা হবে পজিটিভ ভ্যালু। ঠিক আছে? সো সংজ্ঞাটা কি হবে? বিচ্ছিন্ন অবস্থায় কোনো গ্যাসীয়, বিচ্ছিন্ন বাদ দাও, কোনো গ্যাসীয় পরমাণু 1 মোল ইলেকট্রন ত্যাগ করে 1 মোল গ্যাসীয় ধনাত্মক আয়নে পরিণত হতে যে পরিমাণ তাপ শক্তি শোষিত হয়, সেই পরিমাণ শক্তিকে ওই মৌলের আয়নীকরণ শক্তি বলে। এখন সোডিয়াম তো নিউট্রাল অবস্থায় ছিল, তখন সোডিয়াম নিউট্রাল থেকে মাথার উপর একটা পজিটিভ আসছে, মানে একটা ইলেকট্রন ত্যাগ করছে। এই আয়নীকরণ শক্তিটাকে বলা হয় আয়োনাইজেশন 1, মানে এটাকে বলা হয় আয়নীকরণ শক্তি 1। এটাকে কি বলা হয়? আয়নীকরণ শক্তি 1। ঠিক আছে? এই সবসময় পজিটিভ। আমি যদি অ্যালুমিনিয়ামেরটা দেখাই তোমার একটু, তাহলে অ্যালুমিনিয়ামটা কি হবে? 13, সে 1 মোল ইলেকট্রন ত্যাগ করলে সে হবে অ্যালুমিনিয়াম প্লাস। এখানে এটাকে বলা হবে আয়োনাইজেশন 1, এটা হবে পজিটিভ ভ্যালু। এবার যদি এই অ্যালুমিনিয়াম প্লাসটাকে নিয়ে আমি আরেক মোল ইলেকট্রন ত্যাগ করাই, তাহলে এটা হবে অ্যালুমিনিয়াম 2 প্লাস, এটা হবে আয়োনাইজেশন 2, এটাও পজিটিভ। এবার যদি আমি অ্যালুমিনিয়াম 2 প্লাসকে নিয়ে 1 মোল ইলেকট্রন ত্যাগ করাই, তখন এটা হবে অ্যালুমিনিয়াম 3 প্লাস, এটার ভ্যালু, এটা হবে আয়োনাইজেশন 3। এবং তুমি মনে রাখবা, প্রতি ক্ষেত্রে তুমি যখন আয়োনাইজেশন 1, 2, 3-তে যাচ্ছ, যত নিচের দিকে যাবা আমার আয়নীকরণ শক্তির ভ্যালু তত বৃদ্ধি পাবে। কারণ তুমি যখন প্রথমবার তার ইলেকট্রন ত্যাগ করছো, সে একটা স্থিতিশীল অবস্থায় পৌঁছাই গেছে, মানে কোনো স্থিতিশীল অবস্থা আমরা জানি অ্যালুমিনিয়ামের 3 প্লাস, বাট তারপরেও পরের বার যখন তুমি এই স্থিতিশীল অবস্থা থেকে তাকে নিয়ে আবার এখানে করতে চাচ্ছ, তখন একটা ঋণাত্মক কাজ টাইপের একটা ঘটনা এখানে ঘটে। ঋণাত্মক একটা হচ্ছে ঋণাত্মক কাজ, মানে ফোর্স একটা এখানে অ্যাপ্লাই করা লাগে, যার কারণে এই জায়গায় যেটা হয়, প্রতিবার আমার কাজের পরিমাণ বা ওই শক্তির পরিমাণ বাড়ানো লাগে, নাইলে এই ইলেকট্রন দিতে চায় না। সো এই হচ্ছে আমার অ্যালুমিনিয়াম 2 প্লাস 3 প্লাসের কাহিনী। সো এই হচ্ছে এখন, তাহলে এখানে তাহলে আমরা বলতে পারি অতএব আয়োনাইজেশন 3 এর ভ্যালু আয়োনাইজেশন 2 এর ভ্যালু থেকে আয়োনাইজেশন 1 এর ভ্যালু অনেক কম, 3 এর ভ্যালু সবচেয়ে বেশি। এই জিনিসটাই পড়াইতে চাইছিলাম। আচ্ছা, আয়নীকরণ শক্তি বুঝছি। এখন তোমাকে আয়নীকরণ শক্তির যদি আমি ক্রম সাজাইতে দিই, তুমি আশা করি সাজাইতে পারবা। ধরো আমি 4টা দিয়ে দিলাম, ধরো 4টা মৌল দিলাম তোমাকে। এখানে দিলাম কার্বন, এখানে দিলাম ফ্লোরিন, এখানে দিলাম নাইট্রোজেন, আর এখানে দিলাম হচ্ছে বেরিলিয়াম। আচ্ছা, এইগুলো তোমাকে ফার্স্ট অফ অল করতে হবে, এদের পর্যায় মানে আকার বের করা শিখতে হবে। আকার বের করতে গেলে কি বলছিল ভাইয়া? একই পর্যায়ের বাম থেকে টেনে গেলে আকার কমে, একই গ্রুপের উপর থেকে নিচে গেলে আকার বাড়ে। তার মানে এটা একই পর্যায়ের কিনা এটা আগে দেখো। এর কার্বনের পারমাণবিক সংখ্যা 6, ফ্লোরিনের 9, নাইট্রোজেনের 7, বেরিলিয়ামের 4। দ্যাট মিনস তুমি এখানে দেখতে পাচ্ছ যে এখানে সবগুলো
হচ্ছে পর্যায় 2 এর মৌল, কারণ কি পর্যায় 2 শুরু হয় 3 থেকে শেষ হয় 10-এ, যে সব এর মধ্যেই পড়ে। এখন আসো এদের আকারের ক্রমটা আগে সাজাই, আকারের উল্টা করবো, আয়নীকরণ শক্তি চলে আসবে। আকারের ক্রম অনুযায়ী জানি যে একটা পর্যায়ের বাম থেকে ডানে গেলে আকার কমে, তাহলে বামের মৌলটার আকার সবচেয়ে বড়, তাহলে বামের মৌল কি আছে ভাই? বেরিলিয়াম, তারপরে আছে কে ভাইয়া? তারপরে আছে কার্বন, তারপরে আছে নাইট্রোজেন, তারপরে আছে ফ্লোরিন। সো চিন্তা করো বেরিলিয়ামের আকার সবচেয়ে বড়, তাহলে আমরা যদি আয়নীকরণ শক্তির ক্রম সাজাই উল্টা, আকারের উল্টা, আকার ইজ প্রপোর্শনাল টু 1/i উল্টা, তার মানে ফ্লোরিনের সবচেয়ে বেশি, নাইট্রোজেনের সবচেয়ে বেশি, তারপরে বেশি কার্বন, বেরিলিয়ামের সবচেয়ে কম। বোঝা গেছে? এটা কিন্তু ব্যতিক্রমটা পড়াই নাই। এবার আসে আয়নীকরণ শক্তির একটা ব্যতিক্রম আছে, ব্যতিক্রমগুলো শেখাবো এবার। আয়নীকরণ শক্তির ব্যতিক্রম এখান থেকেই কোশ্চিন হবে, এটা লিখে রাখো, স্টার মার্ক করে রাখো, কত স্টার দিতে চাও দিয়ে ফেলো। সো ব্যতিক্রম, সো ব্যতিক্রমে আমরা যেটা করতে পারি জোড়া আকারে শিখবো। সো ব্যতিক্রম কোথায়? এটা হচ্ছে এই ব্যতিক্রমটাকে বলা হয় যে আয়নীকরণ শক্তির উপর ইলেকট্রন বিন্যাসের প্রভাব, ইলেকট্রন বিন্যাসের কারণে আয়নীকরণ শক্তির এই ক্রমটাই ব্যত্যয় ঘটে। যেমন আমি যদি এখন উদাহরণে যাই, দেখো ভাইয়া আমাদের নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, এটা একটা জোড়া, নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7, অক্সিজেনের 8, এরপরে এটা হচ্ছে পর্যায় 2 এর জোড়া, পর্যায় 2 এর আরও জোড়া আছে একটা, সেটা হচ্ছে এটা আগে লেখা দরকার ছিল, আচ্ছা এই সাইডে লিখি, বেরিলিয়াম আর বোরন, বেরিলিয়ামের 4, বোরনের 5 পারমাণবিক সংখ্যা। আচ্ছা, সো এখন আরেকটা জোড়া কেমনে মনে রাখবো? জাস্ট এর সাথে 8 যোগ করো, নাইট্রোজেনের সাথে 8 যোগ করলে কি হয়? 15, 15 হচ্ছে কার, আর 16 কার অক্সিজেনের সাথে, এটা ফসফরাস, এটা সালফার, ওকে। আর বেরিলিয়াম আর বোরনের মধ্যে 8 যোগ করলে এটা হয় 12, এটা হয় 13, তাহলে এটা হচ্ছে ম্যাগনেসিয়াম, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম। তো এই হচ্ছে জোড়া। এখন তুমি আমাকে বলো যে ভাইয়া এটা তো একই পর্যায়, নাইট্রোজেন অক্সিজেন পাশাপাশি, একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে আকার কমে, অক্সিজেনের আকার ছোট, তাহলে আয়নীকরণ শক্তি বেশি হওয়ার কথা অক্সিজেনের, উল্টা না হয়ে নাইট্রোজেনের বেশি হবে। সেম এইগুলোই, এই জন্যেই আর কি এই জোড়াগুলো এত বেশি আসে। এটা একটা ভাগ, এটা একটা ভাগ। তোমাকে আমি একটা ব্যাখ্যা দিলে তুমি এটার ব্যাখ্যা লিখে দিতে পারবে, এবং এতই সোজা, তুমি এটা আসলে অনেক খুশি হবা আশা করি। ঠিক আছে, আচ্ছা আসো তাহলে নাইট্রোজেন আর অক্সিজেন দিয়ে যে আমরা শুরু না করে আমরা বেরিলিয়াম বোরন আগে সিরিয়ালি রাখি। বেরিলিয়ামের হচ্ছে পারমাণবিক সংখ্যা 4, বোরনের 5, ইলেকট্রন বিন্যাস আমরা এখন করব। সো ইলেকট্রন বিন্যাস করলে আসে 1s2 2s2, আর এটা আসে 1s2 2s2 2p1। তো একটু যদি ইলেকট্রন বিন্যাসের দিকে আমরা তাকাই তাহলে দেখতে পাইতেছি ভাই যে বেরিলিয়ামের লাস্টে 2s2 আছে, s অরবিটাল পরিপূর্ণ, আর ভাইয়া বলে আসছে পরিপূর্ণ যে অরবিটালগুলো সেটা অধিক সুস্থিত, পরিপূর্ণ অরবিটালগুলো অধিক সুস্থিত। আর এখানে যেটা আছে বোরনের 1s2 2s2 2p1 2p1, আচ্ছা পি অরবিটাল যদি পরিপূর্ণ থাকতো তাহলে একটা সুস্থিত হওয়ার কথা ছিল। পি অরবিটাল পরিপূর্ণ কখন থাকে? যখন তার p6 থাকে। পি অরবিটাল অর্ধপরিপূর্ণ কখন থাকে? যখন তার p3 থাকে। কোনোটাই তো ভাই এখানে নাই, তাহলে এটা অস্থিতিশীল। তাহলে একটা কথা হচ্ছে এখানে এটা হচ্ছে অধিক স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস, অধিক স্থিতিশীল ইলেকট্রন বিন্যাসের কাঠামো এটা বেরিলিয়ামের। ঠিক আছে, তো বেরিলিয়ামের অধিক স্থিতিশীল ইলেকট্রন বিন্যাসীয় কাঠামো। এখন আয়নীকরণ শক্তির সংজ্ঞা কি বলে? যে আমাকে এই অধিক স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস কাঠামোর বেরিলিয়াম থেকে 1 মোল ইলেকট্রন নিয়ে যাইতে হবে, 1 মোল ইলেকট্রন তাকে ছেড়ে দিতে হবে। এখন যদি সে 1 মোল ইলেকট্রন ছেড়ে দিতে চায় তাহলে কি করতে হবে? 1 মোল ইলেকট্রন ছেড়ে দিতে চাইলে যত বেশি তাপ দেওয়া লাগবে সেটাই তার আয়নীকরণ শক্তি। এখন দেখো বেরিলিয়ামের অধিক স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস, তাহলে এখান থেকে যদি তুমি 1 মোল ইলেকট্রন বের করতে চাও স্থিতিশীল কাঠামো থেকে, সে কি সহজে 1 মোল ইলেকট্রন ছাড়তে চাইবে না? যখন ছাড়তে চাইবে না তখন তুমি কি করবা? আরও বেশি তাপ দিবা, আরও বেশি শক্তি প্রয়োগ করবা। যত বেশি শক্তি দিবা তত বেশি আয়নীকরণ শক্তি বাড়বে। তার মানে ব্যাপার হচ্ছে বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অধিক স্থিতিশীল, কারণ এখানে এস অরবিটাল পরিপূর্ণ, তাহলে এ সহজে 1 মোল ইলেকট্রন ছাড়তে চাইবে না। তাহলে ছাড়তে না চাইলে তুমি আরও বেশি তাপ দিবা, যত বেশি তাপ দিবা তত বেশি আয়নীকরণ শক্তির মান বাড়বে। কিন্তু বোরনের তো এমন না। এই জন্য যেটা হয় বেরিলিয়ামের আয়নীকরণ শক্তির মান বেড়ে যায়, বোরনের আয়নীকরণ শক্তির মানটা অনেক কম থাকে। ঠিক আছে, তো বেরিলিয়ামেরটা বুঝছি, বোরনেরটা বুঝছি। এখন আসো সেম ব্যাখ্যা ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম তুমি এটা দিয়ে দিতে পারবা। সো ওইটা তুমি হচ্ছে দেখবা
আমি আর একটা দেখাই নাইট্রোজেন আর অক্সিজেনেরটা, এটা একটু ভিন্ন তোমার লাগতে পারে তাই দেখাই দিচ্ছি। সো নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে তুমি যদি ইলেকট্রন বিন্যাস করো, নাইট্রোজেনের কি আসে ভাইয়া 1s2 2s2 2p3, আর অক্সিজেনের আসে 1s2 2s2 2p4। আবারও তুমি দেখতেছো পি অরবিটালে একটা ঝামেলা হয়েছে, নাইট্রোজেনের পি অরবিটালে p3 আছে, তার মানে এটা অর্ধপরিপূর্ণ। অর্ধপরিপূর্ণ মানে কি অধিক স্থিতিশীল, আর অধিক স্থিতিশীল জায়গা থেকে তুমি এক মোল ইলেকট্রন বের করতে গেলে সেখানে তোমার বেশি তাপ দেওয়া লাগবে, বেশি তাপ দিবা, এটাই বেশি আয়নীকরণ শক্তি। তাহলে নাইট্রোজেনের আয়নীকরণ শক্তির মান কি হবে ভাইয়া, অক্সিজেন থেকে বেশি হবে। সো আমরা আশা করি বুঝতে পারছি যে নাইট্রোজেনের কেন আয়নীকরণ শক্তির মান বেশি হইলো, বেরিলিয়ামের কেন বেশি হইলো, আর বাকি দুইটা জোড়া জাস্ট ওই যে 2p3 এর জায়গায় 3p3, 2p4 এর জায়গায় 3p4, ঠিক আছে, একই ব্যাখ্যা। এই জায়গা থেকে 99% গ্যারান্টি কোশ্চিন আসবে, হয় এমসিকিউতে আসবে না সিকিউতে আসবে, আসবে মানে আসবেই, ঠিক আছে। ওকে, তাহলে আয়নীকরণ শক্তির যা লাগতো আমাদের সব শেষ, ঠিক আছে। এবার আসো ইলেকট্রন আসক্তিতে যাই। তুমি যদি আয়নীকরণ শক্তিটা বুঝো, ইলেকট্রন আসক্তি ভাইয়া যেমন বলবে জাস্ট উল্টা করে চিন্তা করবা। এই যে সংজ্ঞাটা, ইলেকট্রন আসক্তি মানে কি, ইলেকট্রন আসক্তি মানে কি, আসক্তি কোনো কিছুর উপর আসক্তি মানে কি, সে কি ছেড়ে দিবে সেটা না, সেটা আরো আঁকড়াই ধরবে। তার মানে ইলেকট্রন আসক্তি মানে সে ওই মৌলটা আরো এক মোল ইলেকট্রন এখানে গ্রহণ করবে, এখানে ছেড়ে দিচ্ছিল ওখানে গ্রহণ করবে। ইলেকট্রন গ্রহণ করে কারা, ধাতু না অধাতু, অধাতু। তার মানে ইলেকট্রন আসক্তি অধাতুর প্রধান বৈশিষ্ট্য, এবং ইলেকট্রন আসক্তি মানে ইলেকট্রন গ্রহণ করা, এটাও মাথায় রাখলাম। সো চলো আমরা জাম্প করি ওখানে। চলো ইলেকট্রন আসক্তি, আসক্তি লেখা হয় অনেক সময় আসক্তি লেখে, সমস্যা নাই, এটা সমস্যা নাই। এটার ইংলিশ হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি, ঠিক আছে, ইলেকট্রনের প্রতি আকর্ষণ বোঝায়। ওকে, সো ইলেকট্রন অ্যাফিনিটি কি বললো, যে ইলেকট্রনের প্রতি আসক্তি মানে কি, সে ইলেকট্রন গ্রহণ করবে, কারা গ্রহণ করবে, অধাতুরা গ্রহণ করবে। তার মানে আমি যদি একটা উদাহরণ দিই, এখানে ক্লোরিন উদাহরণ দিতে পারো, ফ্লোরিন দিতে পারো। সো ক্লোরিন দিয়ে যদি দিই, সে এক মোল ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড, মানে এটা হচ্ছে Cl গ্রহণ করলে কি পজিটিভ হয় না, গ্রহণ করলে নেগেটিভ হয়, তাহলে এটা হচ্ছে নেগেটিভ চিহ্ন হবে। আর সব জায়গায় গ্যাসীয় কন্ডিশনটা দিবা, আর এক মোল কন্ডিশন থাকবে। এবং এই আগের বিক্রিয়ায় হয়েছিল কি ভাই, আগের বিক্রিয়ায় হয়েছিল তাপ দেওয়া লাগছিল, কিন্তু এই জায়গায় যখন সে ইলেকট্রনটা গ্রহণ করবে তখন তার মধ্যে এক্সট্রা শক্তি জেনারেট হবে, মানে শক্তি উৎপন্ন হবে, আর শক্তি উৎপন্ন হয় তাপ উৎপাদী বিক্রিয়ায়। তার মানে আমরা বলতে পারি যে ইলেকট্রন আসক্তি তাপ উৎপাদী বিক্রিয়ার একটা বৈশিষ্ট্য। এবং এখানে তাহলে ডেল এইচ বা ইলেকট্রন অ্যাফিনিটি EA1 লিখতে পারো, এটা হচ্ছে পজিটিভ থাকবে না নেগেটিভ থাকবে, তাপ উৎপাদী বিক্রিয়া নেগেটিভ থাকবে। সো নেগেটিভ থাকবে, এখানে তাপ শক্তি উৎপন্ন হয়, তাপ উৎপন্ন হয়, আর যেই তাপটা উৎপন্ন হয় সেটা কিন্তু আবার শোষিত, যে তাপটা উৎপন্ন হয় সেটা আবার সে নির্গত করে। এই জিনিসটা অনেকে বুঝে না, যে তাপ উৎপন্ন হইলো আবার নির্গত করলো। তুমি চিন্তা করো, তোমার বাসা বাড়িতে যে রান্না করো, রান্না করার সময় তুমি হচ্ছে গ্যাসের চুলায় বেশিরভাগ রান্না করে, রান্না যদি করা হয় তাহলে কি হয়, তাপ দেওয়া হয়, তাহলে সেখানে তাপ উৎপন্ন হইল না। কিন্তু এই তাপটা যদি তোমার ওই যে চেম্বার বা রান্নাঘরের মধ্যে থেকে যায় তাইলে কি হয়, ওই জায়গায় তুমি আর টিকতে পারবা না। সেজন্য কি হয়, আমাদের ওই যে ফ্যানগুলো আছে, ফ্যানগুলোর মাধ্যমে আমাদের হচ্ছে ওই তাপটাকে নির্গত করে বের করে দেওয়া হয়। তার মানে তাপ যেখানে উৎপন্ন হবে সেখানে তাপ নির্গমনের একটা রাস্তা অবশ্যই থাকতে হবে। তাহলে তাপ উৎপন্ন হওয়া আর তাপ নির্গত হওয়া কথাটা কিন্তু সিমিলার, তুমি ধরতে পারো। এটা কিন্তু এক জায়গায় উৎপন্ন থাকবে, এক জায়গায় নির্গত থাকবে, কনফিউশনে পড়ার কোনো কারণ নাই এখানে। তাপ উৎপন্ন হয় বা নির্গত হয়, জিনিসটা মাথায় রাখো। আচ্ছা, আমি যেভাবে চিন্তা করি সেভাবেই তোমাদের পড়ানোর ট্রাই করতেছি, অনেক ইজি হবে আশা করি। আচ্ছা, তাহলে এই হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি 1, এটা হচ্ছে নেগেটিভ। এখন আসো, এই ক্লোরিন যখন আবার চেষ্টা করবে আর এক মোল ইলেকট্রন গ্রহণ করার, তখন কি হবে, তার মাথায় দুইটা আয়ন হবে, কিন্তু এই কাজটা ইজি না, আগেরটার মধ্যে সে এমনি করবে না। আগের বার সে এমনিতেই বিক্রিয়া ঘটায় ফেলছিল, কোনো তাপ দেওয়া লাগছিল না, তাপ শোষণ হয় নাই, তাপ তাই উৎপন্ন হয়েছে। কিন্তু এইবার তুমি যখন ওই ক্লোরিন মাইনাসটাকে নিয়ে তুমি আরেকবার তাকে ইলেকট্রন গ্রহণ করাইতে যাবা, সে সেটা করবে না। কেন করবে না, কারণ তার অলরেডি, এটা তুমি ব্যাখ্যা দিতে পারো, ক্লোরিনে 17টা ইলেকট্রন ছিল, ক্লোরাইডে 18টা, নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো পায়ে গেছে। যদি পায়ে যায় তাইলেও করবে না,
করতে চাবে না, যদি না পায় তাও করবে না, কারণ অলরেডি সে একটা তার ধারণার মধ্যে স্থিতিশীল অবস্থায় আছে। তার মানে এখন তোমাকে ওই ঋণাত্মক কাজ করতে হবে। ঋণাত্মক কাজ মানে কি, তোমাকে এই ক্লোরিনকে এখন একটা ইলেকট্রন গ্রহণ করাতে গেলে এক্সট্রা বাইরে থেকে প্রেসার দিতে হবে, মানে এক্সট্রা তাপ দিতে হবে। আর তাপ দেওয়া হয় কোন বিক্রিয়ায়? তাপ হারি বিক্রিয়ায়। তার মানে এই যে EA2 এটা কিন্তু আর তাপ উৎপাদী থাকবে না, এটা হয়ে যাবে আবার তাপ হারি। এবং তাপ হারি বিক্রিয়ার ΔH আমরা প্রত্যেকে জানি পজিটিভ, আর প্রথম প্রক্রিয়ায় ছিল এটা তাপ উৎপাদিত। এইটাই হচ্ছে এখানকার একটা এক্সেপশনাল জায়গা, যে প্রথম ধাপে থাকে তাপ উৎপাদী, পরে হয়ে যায় তাপ হারি। ওকে, সো থার্ড স্টেপ সেম, আবারও হচ্ছে পজিটিভ হবে, এবং এটারও আগের মতোই যে EA3 এর ভ্যালু সবচেয়ে বেশি হবে, তারপর EA2, তারপর EA1। এখন এই জায়গায় কি ভাইয়া আকারের সাথে, হ্যাঁ আকারের সাথে আয়িতের সম্পর্ক সবসময় উল্টা, সো ওই জিনিসটা ওইভাবে মনে রাখতে পারো, অথবা এটা মনে রাখতে পারো এরকম, আচ্ছা এটা মনে রাখতে পারো এরকম যে আমাদের গ্রুপ 17 সব সেম, মানে এখানে কোনো ব্যতিক্রম তেমন নাই, একটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে গ্রুপ 17। এবং এইটা নিয়ে বারবার 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 কোশ্চিন পাবা, MCQ হোক CQ হোক সব জায়গায় পাবা। গ্রুপ 17 হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই যে চারটা, এটার উপর থেকে নিচে গেলে ভাইয়া আকার বাড়ে, আকার যদি বাড়ে আয়িত কমে, আয়িত কমে মানে আমার সব থেকে বেশি আকার যত বাড়তেছে উপর থেকে নিচে গেলে আয়িতটা কমতেছে। তার মানে তোমার হওয়ার কথা কি রকম, আমার হওয়ার কথা আয়িত যেহেতু কমতেছে, তোমার হওয়ার কথা ফ্লোরিনের আয়নীকরণ শক্তির ভ্যালু সবচেয়ে বেশি। এটা হওয়ার কথা না, কারণ এটার আকার সবচেয়ে ছোট, তাহলে এটার আয়নীকরণ ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি। কিন্তু না হয়ে এটা আসলে হবে কি, এই ক্লোরিনটা ফ্লোরিনের জায়গায় যাবে, ফ্লোরিনটা ক্লোরিনের জায়গায় যাবে, ক্লোরিন আগে চলে আসলো, ফ্লোরিন পরে চলে গেল, ব্রোমিন, আয়োডিন। ঠিক আছে, সো এইটা হবে হলো কারেক্ট, এইটা হবে রং। ঠিক আছে, এখন এইটা কেন হইলো, এটা কেন হইলো বুঝতে গেলে তোমাকে এখন বুঝতে হবে যে ভাইয়া এটা আগে মুখস্থ করো, ভাই ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন না হয় ক্লোরিন ফ্লোরিন ব্রোমিন আয়োডিন হবে। এবার মুখস্থ করেন যে ভাই ফ্লোরিন আর ক্লোরিনের মধ্যে কে আমার আগে আসবে। এখানে তাহলে আমরা আগে ফ্লোরিন লিখলাম, এখানে ক্লোরিন লিখলাম, কেন আগে আসবে, কি আগে আসবে কেন, তাহলে ফ্লোরিনের হচ্ছে 9, ক্লোরিনের হচ্ছে 17, তাহলে ফ্লোরিনের পর্যায় হচ্ছে 2, ক্লোরিনের পর্যায় হচ্ছে 3। ফ্লোরিনের পর্যায় কম মানে আকার ছোট, আকার ছোট, এটার পর্যায় বড় মানে এটার আকার বড়। ভাই তুমি জানো না যেটার আকার বড় সেটার কি হয়, আচ্ছা এটা আগে বুঝাই, যে এটার চিত্র আঁকো, ফ্লোরিনের চিত্র আঁকো আর ক্লোরিনের চিত্র আঁকো। এটার আকার বড় মানে এরও লাস্ট ছেলে, এটা কি গ্রুপ 17 এর মূল লাস্ট ছেলে তো সবার সমান ইলেকট্রন, এরও লাস্ট ছেলে 7টা ইলেকট্রন, আর এরও লাস্ট ছেলে 7টা ইলেকট্রন। দেখো কত ছড়াই ছড়াই আছে। তাহলে চিন্তা করো এরকম যে এরও লাস্ট ছেলে 7টা ইলেকট্রন, একটা ছোট রুমের মধ্যে 7 জন মানুষ আছে, একটা বড় রুমের মধ্যে 7 জন মানুষ আছে, কোন জায়গায় ঘনত্ব বেশি হবে, ডেনসিটি বেশি হবে? একটা ছোট জায়গার মধ্যে 7 জন মানুষ আছে, ওই জায়গাটার, এই যে ফ্লোরিনের জায়গা ছোট বাট এই জায়গায়ও 7 জন মানুষ, বাট ক্লোরিনের জায়গা বড়, এই জায়গায়ও 7 জন মানুষ, তাহলে এই ফ্লোরিনের ইলেকট্রন ঘনত্ব বেশি, ফ্লোরিনের ইলেকট্রন ঘনত্ব বেশি আর ক্লোরিনের ইলেকট্রন ঘনত্ব কম। এখন চিন্তা করো ইলেকট্রন আসক্তির সংজ্ঞাটা কি। ইলেকট্রন আসক্তির সংজ্ঞা হচ্ছে এইখানে এই ফ্লোরিন 1 মোল ইলেকট্রন এখানে গ্রহণ করবে, তাহলে তুমি চিন্তা করো একটা ছোট জায়গার মধ্যে 7 জন মানুষ আছে অলরেডি, তুমি আর একজন মানুষকে তুলতে চাচ্ছ, সব তো বিদ্রোহ ঘোষণা করবে। এইখানে সেম কাহিনী হয়। তো তুমি বাইরে থেকে অসীম থেকে 1 মোল ইলেকট্রন এই জায়গায় ঢুকাইতে যাবা, ওরা প্রত্যেকে বাধা দিবে। তাহলে বাধা দিলে তো হবে না ভাই, আমাকে ওখানে যাইতেই হবে, নাহলে তো ইলেকট্রন আসক্তি হবে না। তো আমাকে একটা বাধার সম্মুখীন হবা, বাধার সম্মুখীন হলে তোমাকে এখানে যদি ঢুকতে হয় ইলেকট্রন নিয়ে, তাহলে এই জায়গায় কাজ করে ঢুকতে হবে, এক্সট্রা কাজ। এই কাজটাকে বলা হয় নেগেটিভ ওয়ার্ক বা ঋণাত্মক কাজ। তাহলে ঋণাত্মক কাজ মানে কি, তোমার আগে একটা ইলেকট্রন আসক্তির ভ্যালু ছিল, তুমি এখন ঋণাত্মক কাজ করার ফলে সেই ভ্যালুটা কি কমে যাচ্ছে। তাহলে এই জায়গায় ঋণাত্মক কাজ করার কারণে ইলেকট্রন অ্যাফিনিটির ভ্যালুটা কমে যায়, আগে যেটা ছিল কমে গেল। তো ক্লোরিন অলরেডি একটা বড় রুমে 7 জন আছে, একজন আসলেও যায় আসে না। তাহলে এই জায়গায় যখন অসীম থেকে 1 মোল ইলেকট্রন আনতে তুমি এই যে এইদিকে আসলে এই জায়গায় আসবে, আনতে যাবা, তখন সে সহজেই আসতে পারবে, কোনো ঋণাত্মক কাজ হবে না, কারণ এখানে কেউ বাধা দিবে না। ঋণাত্মক কাজ না হলে সেখানে তার ইলেকট্রন অ্যাফিনিটির ভ্যালু কমবে না।
যার ফলে ক্লোরিনেরটা যেটা ছিল ওইটাই থাকলো, ফ্লোরিনেরটা যেটা ছিল ওটা কমে গেল। এই ফলে যেটা হয় আলটিমেটলি রেজাল্ট দাঁড়ায় যে ক্লোরিনেরটা বেড়ে যায়, ফ্লোরিনেরটা কমে যায়। ব্যাখ্যা ক্লিয়ার? এই জিনিসগুলোই লেখা লাগবে, ঘর রুম লিখো না, এটা লিখবে ইলেকট্রন ঘনত্ব বেশি কম, ঠিক আছে? ওকে, তাহলে আমার ইলেকট্রন অ্যাফিনিটিও ডান, আমার আয়নীকরণ শক্তিও ডান। এখন আসো তড়িৎ ঋণাত্মকতার কাহিনীতে আসি। তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি, ঠিক আছে? সো তড়িৎ ঋণাত্মকতার ভ্যালু আগে মুখস্থ করতে হবে। সো এরভাবে মনে রাখবা, পর্যায় 2, আমি এমনি বলি নাই পর্যায় 2 পরপর পড়তে, পর্যায় 3 পরপর মনে রাখতে। ওকে, সো পর্যায় 2 এর মৌল কি কি আছে? লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। পর্যায় 3 শুরু হয় কি দিয়ে? আর সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। ওকে, ডান। এখন আসো এদের তড়িৎ ঋণাত্মকতার মান কেমনে মনে রাখবো ভাই? খুবই সোজা, একদম ইজি। লিথিয়াম শুরু হয় 1.0 দিয়ে এবং এখানে জাস্ট 0.5 করে বাড়াইতে থাকবা পর্যায় 2-এ। তাহলে এটা হবে 1.5, এটা হবে 2.0, এটা 2.5। কার্বন এটা মুখস্থ, নাইট্রোজেনের 3.0, অক্সিজেনের 3.5, ফ্লোরিনের 4 এবং নিয়ন নিষ্ক্রিয় গ্যাসের তড়িৎ ঋণাত্মকতা 0 হয়। ওকে, পর্যায় 3 শুরু হয় ভাই 0.9 দিয়ে। ফার্স্ট অফ অল 0.9 দিয়ে শুরু হয়, প্লাস 0.3 করে বাড়াইতে থাকবা। ম্যাগনেসিয়ামের তাহলে কি হবে 1.2, অ্যালুমিনিয়ামের 1.5, সিলিকনের 1.8, এটা 2. এবার এই জায়গায় ফসফরাসে এসে 2.1 থেকে 2.3 করে বাড়াইতেছিল, 0.4 বাড়াবা। এটা 0.4 বাড়ালে তাহলে পরেরটাই 0.5 বাড়াবা, আর এটা তো 0। তাহলে গেল আমাদের এই কয়টা মনে রাখলে মোটামুটি কাজ চলে যায়। তবে এই জায়গায় গ্রুপ 17টা ইম্পর্টেন্ট, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। সো ব্রোমিন তাইলে কত উপর থেকে তড়িৎ, আচ্ছা কোনো একটা গ্রুপের উপর থেকে নিচে গেলে আকার বাড়ে, তাহলে আয়িত কমে, মানে তড়িৎ ঋণাত্মকতা কমে। দেখো 4.3 হয়েছে, তাহলে এটা আরও কমবে, 2.8, আয়োডিনের 2.5। আর একটা লাগে সেটা হচ্ছে হাইড্রোজেন, পর্যায় 1 এর মৌল, এটা হচ্ছে 2.1। হাইড্রোজেন নিয়ে অনেক কাহিনী আছে, এদেরকে দুষ্টু মৌল বলা হয়, কারণ যখন পর্যায় সারণীর যখন এটা হচ্ছে গবেষণা করা হয় বা এটার স্থান দেওয়া হয়, হাইড্রোজেন ধাতু না অধাতু এটা নিয়ে একটা কনফিউশন ছিল। কিন্তু তুমি দেখতে পাইতেছো ভাই হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা 2.1। এখন দেখো আমাদের অধাতুগুলোর তড়িৎ ঋণাত্মকতার ভ্যালু বেশ বড়, হাইড্রোজেনের ভ্যালুটা বেশ বড়, তার মানে এটা অধাতু বৈশিষ্ট্য বেশি ক্যারি করে। এখান থেকে আমরা একটা প্রমাণ পাই যাইতে পারি। ওকে, ঠিক আছে। ওকে, তো এই হচ্ছে আমাদের তড়িৎ ঋণাত্মকতা। এই ভ্যালুগুলো খুব লাগবে আমাদের অর্গানিক কেমিস্ট্রি পড়তে গেলে, এইটা নিয়ে অনেক কাহিনী হবে। দুইটা যৌগের মধ্যে বন্ধন ভাঙাভাঙিতে তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি লাগবে, এখানেও লাগবে। ফাজানের নীতি দিয়ে ওটা শুধু পার পেয়ে যাবা, বাট অন্যভাবেও যদি করতে চাও এমসিকিউতে দ্রুত করতে গেলে লাগবে। এখন আসো তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের উপর। তড়িৎ ঋণাত্মকতার সংজ্ঞাটা কি, সংজ্ঞাটা আমি বুঝাচ্ছি একটু পরে। যে ধরো ভাই আমার এরকম একটা যৌগ আছে F2, এফকে মনে করো না, F2, হ্যাঁ। তো এই যে FF, অনেক কিছু মাথায় আসে, অনেক কিছু বলতে ইচ্ছা করে, আর অনলাইনের যুগ তো অনেক কিছু এড়াই যাইতে হয়। আচ্ছা না, শুরু করি। F2, আচ্ছা FF। এখন দেখো ফ্লোরিন, ফ্লোরিন আছে না এখানে, ফ্লোরিন ফ্লোরিন যেহেতু আছে, দুইটা সেম, যে আমি আগেই বলে আসছি দুইটা সেম জিনিস একসাথে আছে। সো ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা আমরা জানি 4.0, এটাও 4.0, তাহলে এটা তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কি হবে? পার্থক্য হবে 0। এবং এই ধরনের যৌগগুলোকে বলা হয়, যাদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0, তাদেরকে বলা হয় বিশুদ্ধ সমযোজী যৌগ। এগুলো কাজে লাগবে, সামনে এমসিকিউতে হয়তো কাজে লাগবে। বিশুদ্ধ সমযোজী যৌগ, ঠিক আছে, সিকিউতে লাগবে। যদি তুমি ফাজানের নীতি না দিয়ে এটা দিয়ে করতে চাও পারবা। আচ্ছা, এবার আমি ধরো ভাইয়া তোমাকে বললাম এরকম একটা যৌগ H2S। সো এখানে আমি যদি এটার গঠন বলি, সালফার, দুই পাশে হাইড্রোজেন। আমরা দেখছি সালফারের তড়িৎ ঋণাত্মকতা কত ভাইয়া, দেখো এই যে 2.5, দাও 2.5, হাইড্রোজেনের 2.1। ভাইয়া দেখো দুইজনের পার্থক্য কত, ডেল্টা অফ ইলেকট্রোনেগেটিভিটি 2.5 - 2.1, 0.4। সো তোমার যদি কখনো তড়িৎ ঋণাত্মকতাটা এরকম হয় যে ভাইয়া 0 থেকে বড় কিন্তু 0.5 থেকে ছোট, ব্যাপারটা এরকম, 0 থেকে বড় কিন্তু 0 থেকে বড় কিন্তু 0.5 থেকে ছোট,
সো এরকম যদি হয় তখন এই যৌগটাকে বলা হয় ভাইয়া পোলার, অপোলার, অপোলার সমযোজী যৌগ। ঠিক আছে, অপোলার সমযোজী যৌগ। এরপরে আসো আমি যদি পানির উদাহরণ টানি, এখানে অক্সিজেন, দুই পাশে হাইড্রোজেন। সো অক্সিজেনের তড়িৎচন্দ্রকতা 3.5, হাইড্রোজেনের 2.1, তাহলে এদের পার্থক্য কত হয় ভাই? ডেল্টা অফ ইলেকট্রোনেগেটিভিটি আসে 1.4। এখন যদি তোমার ভ্যালুটা এরকম রেঞ্জে আসে যে তোমার যদি এরকম হয় 0.5 থেকে বড়, আবার ডেল্টা অফ ইলেকট্রোনেগেটিভিটির মান 1.7 থেকে ছোট, তখন এই যৌগটাকে বলা হয় পোলার সমযোজী যৌগ। পোলার সমযোজী যৌগ। আর যদি কখনো তোমার এরকম হয় যৌগটা যদি হাইড্রোজেন ফ্লোরাইড থাকে, হাইড্রোজেন আর ফ্লোরিনের মধ্যে ফ্লোরিনের তড়িৎচন্দ্রকতা 4, হাইড্রোজেনের 2. এখানে লেখা হবে না, আমি আগেই বুঝছিলাম। হাইড্রোজেনের তড়িৎচন্দ্রকতা হচ্ছে 2.1, তাহলে 4 আর 2.1 দুইটার পার্থক্য কত ভাইয়া? ডেল্টা অফ ইলেকট্রোনেগেটিভিটি আসে 1.9। এখন যদি তাইলে তোমার তড়িৎ-ঋণাত্মকতাটা এরকম হয়, ডেল্টা অফ ইলেকট্রোনেগেটিভিটির ভ্যালুটা হচ্ছে 1.7 এর সমান বা বড় হয়, তখন তাকে বলা হয় আয়নিক যৌগ। তাহলে এটার ক্ষেত্রে এটাকে বলা হবে আয়নিক কম্পাউন্ড, আয়নিক প্রকৃতির, আয়নিক যৌগই বলে ফেললাম। যাও, সো এই ব্যাপারগুলো মাথায় রেখে আমরা পরবর্তী অনেক এমসিকিউ সলভ করতে পারবো। তাহলে পানিকে কেন পোলার যৌগ বলা হয়? ব্যাখ্যা ডান, শেষ। যে তড়িৎচন্দ্রকতার পার্থক্য এত, তাহলে পোলার সমযোজী যৌগ হয়। এখন পোলার জিনিসটা কি সেটা বোঝাবো। তাহলে পোলার সমযোজী যৌগটা একটু ভালো করে বোঝা লাগবে, আর আয়নিক যৌগের মধ্যে পার্থক্য বোঝা লাগবে। আয়নিক যৌগ মানে এখানে একটা মৌল ধরো এক্স মৌল ইলেকট্রন ছেড়ে দিল, পুরোপুরি এটাকে বলা হয় ক্যাটায়ন। আর ওয়াই মৌল ধরো ওই ইলেকট্রনটাকে গ্রহণ করলো, আচ্ছা, গ্রহণ করলে নেগেটিভ হবে, এই যৌগটাকে বলা অ্যানায়ন। মানে আয়নিক যৌগে যে ক্যাটায়ন আর অ্যানায়নটা সৃষ্টি হয়, এটা ইলেকট্রন গ্রহণ বা দানের কারণে সৃষ্টি হয়। তাহলে এইটা হচ্ছে পুরোপুরি, মানে পুরোপুরি চার্জিত হয়, মানে এই যে ইলেকট্রন গ্রহণ বা ত্যাগটা পুরোপুরি হয়। আর সমযোজী যৌগের মধ্যে একটা বিশেষ আছে, পোলার সমযোজী যৌগ। এখানে যে চার্জটা সৃষ্টি হয়, পোলার মানে কি? পোলার মানে হচ্ছে একটা ধনাত্মক পোল থাকে, একটা ঋণাত্মক পোল থাকে। এটাকে কিন্তু ক্যাটায়ন অ্যানায়ন বলা হয় না, এটাকে বলা হয় একটা ধনাত্মক পোল, নেগেটিভ পোল, একটা পজিটিভ পোল, একটা নেগেটিভ পোল। এবং এই চার্জটা যেটা সৃষ্টি হয়, এটা আংশিক ধনাত্মক চার্জ, আংশিক ঋণাত্মক চার্জ, মানে এটা কিন্তু আয়নিকের দিকে যাচ্ছে। সো আমরা এখন শিখবো হচ্ছে পোলারিটি টাইপের একটা সংজ্ঞা, মানে পোলার যৌগর থেকে পোলারিটি শিখবো। যেমন আমি যদি পানি দিয়েই তোমাকে বুঝাই, পানি কেমন দেখতে ভাই? অক্সিজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন। সো পানিতে তোমার এটা তড়িৎ-ঋণাত্মকতা 2.1, এটা 3.5। যার তড়িৎ-ঋণাত্মকতার ভ্যালুটা বেশি, সে কি করবে? এই বন্ধনের যে শেয়ার কিন্তু ইলেকট্রন দুইটা আছে, নিজের দিকে টান দিবে। ইলেকট্রনের চার্জ নেগেটিভ, তাহলে নিজের দিকে যদি টান দেয় তাহলে কি হবে? নেগেটিভ চার্জ হবে। আচ্ছা, আর বাকি যারা আছে তারা হয়ে যাবে পজিটিভ চার্জ যুক্ত। এই যে ভাইয়া, এই যে পজিটিভ চার্জটা সৃষ্টি হলো, এটা কিন্তু ডেল্টা পজিটিভ, ডেল্টা নেগেটিভ, আংশিক ধনাত্মক, আংশিক ঋণাত্মক। এই যে আংশিক ধনাত্মক, আংশিক ঋণাত্মক পজিটিভ নেগেটিভ চার্জের যে জায়গাটা সৃষ্টি হচ্ছে, এই যৌগগুলোকে বলা হয় পোলার সমযোজী যৌগ। এবং এই যে আংশিক ধনাত্মক আর ঋণাত্মক দুইটা চার্জ সৃষ্টি হলো, এটা একটা ধনাত্মক পোল, এটা একটা ঋণাত্মক পোল, দুইটা পোলকে বলা হয় ডাইপোল। এই জিনিসটাকেই বলা হয় ডাইপোল। তাহলে আমরা বলবো যে পোলার সমযোজী যৌগে বন্ধন বিভাজনের ফলে যে আংশিক ধনাত্মক চার্জ এবং ঋণাত্মক চার্জের সৃষ্টি হয়, এই ঘটনাটাকে বলা হয় পোলারিটি। আর চার্জ দ্বয়কে একত্রে বলে ডাইপোল, চার্জ দ্বয়কে বা পোল দ্বয়কে একত্রে বলে ডাইপোল। তাহলে এই ঘটনাটাকে, এই পুরো ঘটনাটাকে বলা হয় ভাই পোলারিটি, ঘটনাটাকে বলা হয় পোলারিটি। আর এই যে দুই পাশে দুইটা পোল সৃষ্টি হলো, এটা ধনাত্মক পোল, এটা ঋণাত্মক পোল, এই পোল দ্বয়কে বলা হয় ডাইপোল, পোল দ্বয়কে বলা হয় ডাইপোল। আমি আশা করি বুঝাইতে পারছি যে পোল দ্বয়কে বলা হয় ডাইপোল। ঠিক আছে, বুঝছি তো? ওকে, সো এই জিনিসগুলো আর কি কাজে লাগবে সামনে আমাদের, বোঝা গেছে। এখন আমাদের যদি এরকম বলে, দেখো ভাইয়া, যে এরকম বলছে মিথেন, অ্যামোনিয়া, পানি, এইগুলোর মধ্যে আমাকে বলছে কার সমযোজী বৈশিষ্ট্য বেশি? কি হচ্ছে? সমযোজী বেশি কার? সমযোজী বেশি কার? তুমি যেই কনসেপ্ট শিখছো সব এখানে অ্যাপ্লাই করতে পারবা।
দেখো ভাইয়া, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি বেশি হয় সেটা হয়ে যায় আয়নিক প্রকৃতির, যত কম হবে তত ভালো সমযোজী হবে। তাহলে তুমি এখন জাস্ট এগুলোর ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য বের করবা। তাহলে মিথেনের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি দুইজনের হিসাব করো, আমরা বের করব, এটা 2.5, এটা 2.1, এটা হচ্ছে 0.4। অ্যামোনিয়ার ক্ষেত্রে নাইট্রোজেনের কত? নাইট্রোজেনের হচ্ছে 3.5, আর 3.5 না সরি 3, হাইড্রোজেনের 2.1। তাহলে এটার তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য আসে 0.9। আর একটা আছে হচ্ছে পানিরটা আমরা কেবল বের করছি 1.4। তাহলে তুমি আমাকে বলো যার তড়িৎ ঋণাত্মকতার ভ্যালু বেশি সে আয়নিক প্রকৃতির দিকে চলে যায়, যার কম সে হচ্ছে আমাদের কি, সে হচ্ছে সমযোজী। তাহলে মিথেন হচ্ছে আমার সবচেয়ে বড় সমযোজী, বড় কালপ্রিট, তাই না? মিথেনের কম, তার মানে মিথেনের সমযোজী ধর্ম সবচেয়ে কি ভাইয়া? বেশি, তারপর অ্যামোনিয়া, তারপর পানি। এই ধরনের কোশ্চেন এমসিকে ভরা থাকবে, একদম সিকিউতেও ভরা থাকবে। বাট সিকিউতে সমযোজী না দিয়ে এখানে তোমার বলবে ভাই সমযোজী বৈশিষ্ট্য যারা বেশি, সমযোজী যৌগগুলোর ক্ষেত্রে কি হয় সেই জিনিসগুলো আমরা এখন দেখব। তো সেটা দেখার জন্য আমরা এখন সমযোজী আর আয়নিক যৌগের পার্থক্য দেখব, তাইলে আমাদের ক্লিয়ার হবে। তাহলে সমযোজী আর আয়নিক, আচ্ছা আয়নিকটা আগে লেখার দরকার ছিল। আচ্ছা যদি বলি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, বলো গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, বিদ্যুৎ পরিবহন, তারপর দ্রাব্যতা, এই জিনিসগুলোই বেসিক। আরও আছে তাপসহতা, মানে গলনাঙ্ক স্ফুটনাঙ্কের ব্যাপারটাই। আচ্ছা যদি এগুলো বলি, বলো সমযোজী যৌগের বন্ধন দুর্বল, সমযোজী যৌগ দুর্বল প্রকৃতির, তাহলে অল্প তাপ দিলে ভেঙে যাবে, তাহলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম। বিদ্যুৎ পরিবহন, সমযোজী যৌগ বিদ্যুৎ পরিবহন করে না, বাট ওই যে গ্রাফাইটটা করে জাস্ট, তাহলে এটা হচ্ছে বিদ্যুৎ পরিবহন ক্ষমতাও কম, দ্রাব্যতাও কম, তাপসহতাও কম। তাহলে তোমাকে যদি সমযোজী বৈশিষ্ট্য জিজ্ঞাসা না করে, তোমাকে যদি ডিরেক্ট জিজ্ঞাসা করে যে ভাই এইগুলোর মধ্যে দ্রাব্যতার ক্রম সাজান, তুমি জাস্ট করবা কি ভাই, এগুলো তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য বের করবা, সমযোজী বৈশিষ্ট্যের ক্রম পেয়ে যাবা, সমযোজী বৈশিষ্ট্য যার বেশি তার দ্রাব্যতা কি ভাই কম, উল্টা করে সাজাই দিবা, শেষ। বুঝছো? আশা করি বুঝছো। তো এইটা গেল একটা প্রসেস। আর একটা প্রসেস আমরা পোলারাইজেশন দিয়ে ব্যাখ্যা করতে পারি, সেটা বোঝানো হয় ফাজানের নীতি দিয়ে। সেটা কি দিয়ে বোঝানো হয় ভাই? ফাজানের নীতি দিয়ে বোঝানো হয়, ঠিক আছে? সো আমরা এখন চলে যাব পোলারাইজেশনে। সো আমাদের পেজ শেষ হয়ে গেছে, আমরা পেজ নিব। ওকে, সো চলো ভাইয়া, আমাদের নেক্সট টপিক হচ্ছে ফাজানের নীতি। তো ফাজানের নীতি পড়তে গেলে এই টপিকটা আসে পোলারাইজেশনের মধ্যে, আর পোলারাইজেশনের সংজ্ঞা আসে না, এরকম বোর্ড খুব কমই পাওয়া যায়। তো সংজ্ঞা বুঝতে গেলে বেসিক বুঝতে হবে, তাই চলো বেসিকে যাই। তো পোলারাইজেশনকে আবার এইভাবেও তুমি বলতে পারো পোলার আয়ন। বিধিবদ্ধ সতর্কীকরণ, একটু আগে আমরা পড়ছি, ওটা কিন্তু পোলারাইজেশন বা পোলারায়ন না, ওটা হচ্ছে পোলারিটি। সমযোজী যৌগে দুইটা পোল সৃষ্টি হওয়ার যে ঘটনা, এটা পোলারিটি। তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে সমযোজী যৌগে দুইটা পোল সৃষ্টি হওয়ার যে ঘটনা, এটাকে বলা হয় পোলারিটি। আর এটা কিন্তু পোলারায়ন, দুইটা আলাদা ঘটনা। পোলারায়ন বা পোলারাইজেশন জিনিসটা হচ্ছে, আমি আগে একটা সোজা সংজ্ঞা লিখে দিই, যেটা আর কি তোমার মনে থাকবে। আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য, আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য, এটাকে বলা হয় ভাই কি? এটাকে বলা হয় হচ্ছে পোলারায়ন। আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য, এটাকেই বলা হয় পোলারায়ন বা পোলারাইজেশন। এখন আয়নিক যৌগে কি থাকে, চলো আমরা একটা ক্যাটায়নের অণু আঁকবো, একটা অ্যানায়নের অণু আঁকবো। সো এই যে একটা ক্যাটায়নের অণু ছোট করে আঁকবো, আর অ্যানায়নের অণুটা একটু বড় করে আঁকবো। আঁকলাম। আচ্ছা একটু পরে আবার ঝামেলায় পড়বা, একটু সুন্দর করে দিই, সুন্দর না একটু বড় করে দিই আর কি। ওকে ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে আমার ক্যাটায়ন, এটা হচ্ছে অ্যানায়ন।
তো বুঝতেই পারছো ভাই ক্যাটায়নের আকারটা অনেক ছোট নিছি আর অ্যানায়নের আকারটা অনেক বড় নিছি। সো অ্যানায়নের যেই অরবিটালটা আছে এখানে একটা ইলেকট্রন ঘুরতেছে, এখন বলো এই ক্যাটায়নের নিউক্লিয়াস পজিটিভ চার্জ, অ্যানায়নের নিউক্লিয়াসও পজিটিভ চার্জ, তাহলে এই যে দুইটা পজিটিভ চার্জ, এই দুইটা পজিটিভ চার্জ কি করবে, নিজেদের মধ্যে বিকর্ষণ করবে, সমধর্মী চার্জ বিকর্ষণ করে, ফলে দুইজন দুই দিক থেকে এরকম সরে যাইতে চাইবে। আর এদের মধ্যে ক্যাটায়ন কি করবে, পজিটিভ চার্জ দিয়ে অ্যানায়নের যে কক্ষপথে ইলেকট্রন আছে ওইটাকে আকর্ষণ করবে, আর অ্যানায়নের যে পজিটিভ ইলেকট্রন আছে, অ্যানায়নেরই তো ইলেকট্রন ওই অ্যানায়নের নিউক্লিয়াস ও চাবে যে ইলেকট্রনকে আকর্ষণ করতে। আমার প্রশ্ন হচ্ছে এই যে ইলেকট্রনকে দুইজনই আকর্ষণ করতেছে, দুই নিউক্লিয়াস, কে জিতবে? কার ঘরে যাবে ইলেকট্রনটা, অ্যানায়নের না ক্যাটায়নের? সো আমি যদি একটু তোমাকে বলি ভাইয়া, আমরা এইখানে একটা রুল খাটাবো, রুলটা হচ্ছে আমাদের কুলম্ব ফোর্স, এফ সমানুপাতিক 1/4, আচ্ছা এফ সমান, আগেই সমানুপাতিক দিলে একটু ঝামেলায় পড়বা, কুলম্বের সূত্রটা মনে হয় সম্ভবত এরকম ছিল, এফ সমান 1/4 পাই এপসাইলন নট বা এপসাইলন Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে তুমি লিখতে পারো যে এফ ইজ প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার, তার মানে আর যত কম এফ তত বড়। তুমি এখন খেয়াল করো দুইজনের মধ্যে আর কার কম, এখান থেকে তুমি যদি দেখো যে এই ইলেকট্রনের আর এই নিউক্লিয়াসের দূরত্ব যদি আমরা ধরি r1, আর এই নিউক্লিয়াস আর এটার যদি ধরি r2, তাহলে বলো r1 বড় না r2 বড়? আমরা দেখতে পারতেছি যে r2টা হচ্ছে বড়, r2টা হচ্ছে বড়। r2 যদি বড় হয় তাহলে f2 কি ছোট, তাহলে আমাদের f2 ছোট, f1 বড়, তার মানে f1 বড় মানে আমার হচ্ছে ক্যাটায়ন হচ্ছে বেশি বলে ওকে নিজের দিকে টেনে নেবে। তার মানে যেটা হলো এই যে ক্যাটায়নের নিউক্লিয়াস অ্যানায়নের ইলেকট্রনটাকে নিজের দিকে টেনে নিল, এই ঘটনায় পোলারায়ন। ক্যাটায়নের নিউক্লিয়াস কর্তৃক অ্যানায়নের ইলেকট্রন মেঘের বিকৃতিকে বলা হয় পোলারায়ন বা পোলারাইজেশন। এই সংজ্ঞাটা খুবই ইজি, বুঝাইলাম তোমাকে, এইভাবে তুমি ব্যাখ্যা দিতে পারো, ক নম্বরে আসে। তাহলে কি হইলো যে ক্যাটায়নের নিউক্লিয়াস কর্তৃক অ্যানায়নের ইলেকট্রন মেঘের, কেন মেঘ বলা হচ্ছে, কারণ ইলেকট্রন রোটেশন করতেছে, তাহলে আমি জানি না ইলেকট্রন কই আছে, তুমি চিন্তা করে মেঘকে তোমার মাথার উপর দেখলা, একটু পরে দেখবো ওখানে, মেঘ কোথায় যাবে বলতে পারি না, তেমনই ইলেকট্রন ঘুরতেছে, কোথায় যাবে পরের মধ্যে বলতে পারি না, এটাকে বলা ইলেকট্রন না বলে ইলেকট্রন মেঘ বলি। তাহলে ক্যাটায়নের নিউক্লিয়াস কর্তৃক অ্যানায়নের ইলেকট্রন মেঘের বিকৃতিকে পোলারায়ন বা পোলারাইজেশন বলে। বোঝা গেছে ব্যাপারটা? আশা করি বুঝছি। এখন এই পোলারায়ন বা পোলারাইজেশন হচ্ছে আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য। তার মানে এই ইলেকট্রনটাকে যখন সে নিজের মধ্যে টেনে নিবে তখন কি হবে, এই অরবিটাল যখন নিজের দিকে টেনে নিবে তখন এর মধ্যে এই যে শেপ বিকৃত হয়ে যাবে, যার ফলে এই অরবিটালের মধ্যে একটা অভিলেপন হবে। আর অভিলেপন কোন যৌগের বৈশিষ্ট্য? সমযোজী যৌগের বৈশিষ্ট্য। তাহলে ছিল আগে আয়নিক, দুইটা ক্যাটায়ন অ্যানায়ন ছিল, এখন দুইজনের মধ্যে অভিলেপন হয়ে গেছে। অভিলেপন কোন যৌগের বৈশিষ্ট্য? সমযোজী যৌগের বৈশিষ্ট্য। তার মানে আয়নিক যৌগটা আস্তে আস্তে সমযোজী বৈশিষ্ট্যের দিকে ধাবিত হচ্ছে। তো এই হচ্ছে আমার পুরো বেসিকটা। এখন এই পোলারাইজেশন যত বেশি, সমযোজী বৈশিষ্ট্য তত বেশি, বুঝতে তো পারতেছো, কারণ পোলারাইজেশন যত বাড়বে সমযোজী বৈশিষ্ট্য তত বাড়বে, সমযোজী বৈশিষ্ট্য যত বাড়বে তার গলনাঙ্ক তত কমবে, স্ফুটনাঙ্ক তত কমবে, দ্রাব্যতা তত কমবে, বিদ্যুৎ পরিবহন ক্ষমতা তত কমবে, তাপ সহতা কত কমবে। ক্লিয়ার? এখন আসো এই যে সমযোজী বৈশিষ্ট্য কার বেশি কার কম, এই জিনিসটা বের করা যায় তড়িৎ-ঋণাত্মকতার ওইভাবে। আবার এই জিনিসটা খুব ইজিলি বের করার জন্য বিজ্ঞানী ফাজান সাহেব 4টা নীতি দিচ্ছেন। সো আমরা এখন পড়বো ফাজানের নীতি, এই সাইডেই পড়ে ফেলি। ফাজানের নীতি, এটা খতে আসে, এটা ঘতে আসবে, একটা এমসিকিউতে তো থাকবেই, খুবই ইম্পর্টেন্ট ভাই, 10 স্টার 100 স্টার যা দিবা দাও। সো ফাজানের নীতিটা এরকম যে ক্যাটায়নের আকার ছোট হলে অ্যানায়নের আকার বড় হলে
ক্যাটায়নের আকার ছোট হলে, দেখো ক্যাটায়নের আকার ছোটই ছিল, অ্যানায়নের আকার বড় হলে, দেখো অ্যানায়নের আকার বড়ই ছিল। তারপর ক্যাটায়নে অ্যানায়নের, আমি এরকম লিখলাম, ক্যাটায়নে অ্যানায়নের চার্জ সংখ্যা বেশি হলে, দুইটারই চার্জ বেশি হলে, চার্জ সংখ্যা বেশি হলে, আর ক্যাটায়নের ডি ও এফ অরবিটালে ইলেকট্রন সংখ্যা বেশি হলে, ক্যাটায়নের ডি ও এফ এ ইলেকট্রন বেশি হলে, ক্যাটায়নের ডি ও এফ অরবিটালে ইলেকট্রন সংখ্যা বেশি হলে, ঠিক আছে, ইলেকট্রন সংখ্যা বেশি হলে কি হবে, পোলারাইজেশন বেশি হবে, পোলারাইজেশন, আচ্ছা বানান ভুল হয়েছে, তুমি বুঝে নাও, পোলারাইজেশনটা হচ্ছে বেশি হবে, টাইম দ্রুত করার ট্রাই করতেছি, মানে টাইমটা তোমার কম লাগে যাতে। পোলারাইজেশন বেশি হলে সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে, আর সমযোজী বৈশিষ্ট্য বেশি হলে কোন কোন বৈশিষ্ট্য কম হবে তুমি জানো, আমি তোমার পড়ায় আসছি ওই থেকে। হ্যাঁ, সমযোজী বৈশিষ্ট্য বেশি হলে গলনাঙ্ক, স্ফুরণাঙ্ক এগুলো সব কম হবে, কারণ এগুলো সব আয়নিক যৌগের বৈশিষ্ট্য। ওকে, ঠিক আছে, তাইলে এই জায়গায় ফাঁকা ছিল সব। সো এই হচ্ছে আমাদের ফাজানের নীতি। এখন আমরা কি করব, এক একটা করে একটু প্র্যাকটিস করি, তা না হলে হচ্ছে যখন দিবে আমাদের প্যারা হয়ে যাবে। সো আমরা যদি একটু প্র্যাকটিস করি, আমি যদি তোমাকে প্রথমে একটা এইরকম কোশ্চেন দিই, কপার ক্লোরাইড আর কপার CuCl2 দুইটার মধ্যে বলো তো ভাই, কোনটার হচ্ছে পোলারাইজেশন বেশি। এই কোশ্চেনটা ডিরেক্ট আমি দিয়ে রাখলাম তোমার কাছে, খুব চিন্তা করে অ্যান্সার করবা কোথায়। কেমিস্ট্রিওয়ালা চারটায় তুমি খাটাতে যাবা, একটু ঝামেলায় পড়বা, প্যাচে পড়বা। এটা হচ্ছে সব থেকে কমপ্লেক্স না, মানে কমপ্লেক্স না, বাট একটু চিন্তা করার মতো দিচ্ছি। এখন আসো আমাদের উদাহরণগুলোতে যাই, যেটা আর কি সব থেকে বেশি আসে। সোডিয়াম ক্লোরাইড দিলাম, ম্যাগনেসিয়াম ক্লোরাইড দিলাম, অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিলাম, সিলিকন ক্লোরাইড দিলাম। সো আমাকে বলছে পোলারাইজেশনের ক্রম সাজাও। তোমাকে ডিরেক্ট পোলারাইজেশন না চাইলে দ্রাব্যতা চাইবে, গলনাঙ্ক চাইবে, স্ফুরণাঙ্ক চাইবে, অনেকভাবে। তুমি মনে করবা ভাই এটা পোলারাইজেশন ক্রম করে জাস্ট আমি সমযোজী বৈশিষ্ট্যের ক্রম পেয়ে যাব, তারপর যা চাইছে উল্টো পাল্টা করলেই হবে। সো এখানে দেখো সবগুলোর ক্ষেত্রে আমার অ্যানায়নগুলো ক্লোরিন, তাহলে অ্যানায়ন পোর্শনে তুমি চিন্তা করবা না, তুমি চিন্তা করবা ভাই ক্যাটায়ন নিয়ে। ক্যাটায়ন সোডিয়াম প্লাস, ক্লোরিন দুইটা ছিল, তাহলে দুইটা ক্লোরিন আউট করলে ম্যাগনেসিয়ামের মাথায় আসবে দুইটা প্লাস, তিনটা ক্লোরিন ছিল, তিনটা আউট করলে অ্যালুমিনিয়ামের মাথায় আসবে তিনটা প্লাস, সিলিকনের মাথায় আসবে চারটা প্লাস। এটা কিন্তু 3 নাম্বার রুল দিয়ে খুব ইজিলি করে ফেলা যায়। আমি তোমাকে দেখাই আসছি যে ক্যাটায়ন ও অ্যানায়নের চার্জ সংখ্যা বেশি হলে, দেখো তো এইখানে চার্জ সংখ্যা বেশি কার, তার পোলারাইজেশন বেশি। এই রুল দিয়ে খুব ইজিলি করে ফেলা যায়। তাহলে এখানে চার্জ সংখ্যা বেশি কার, সিলিকন 4+-এর, এটা দিয়ে খুব ইজিলি করে ফেলা যায়। তবে অনেক জায়গায় যেহেতু মিল পাবা না, সেজন্য আমি যেটা করি, আমি আগে তোমাকে বেসিক থেকে বোঝাই, আকারের ক্রম সাজাবা তুমি। আমরা জানি ক্যাটায়নের আকার যত ছোট, এটা ক্যাটায়ন, তাহলে আকার ছোট খুঁজা লাগবে, তাহলে আকারের ক্রমটা আগে সাজাই। সো দেখো ভাইয়া, এখানে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন এরা পরপর আছে, এদের প্রত্যেকের ইলেকট্রন 10, তুমি মিলাই দেখো, ওই যে পড়ায় আসছিলাম ইলেকট্রন 10। প্রোটন যার বেশি তার আকার কম। প্রোটন কার বেশি, প্রোটন হচ্ছে 14 সিলিকনের যার প্রোটন বেশি সে হচ্ছে বাম থেকে আস্তে আস্তে ডানে যায়, আমি একটা পর্যায়ের বাম থেকে যত ডানে যাইতে পারি তত আমার আকার কি হয়, কমে। তাহলে সিলিকন 4+-এর আকার সবচেয়ে কম। তারপরে কি, তারপরে হচ্ছে আকার সবচেয়ে কম বলছি, ঠিক আছে, আকার সবচেয়ে কম বলছি, আচ্ছা হ্যাঁ। তারপর অ্যালুমিনিয়াম 3+, এটার আকার তার থেকে একটু বেশি, ম্যাগনেসিয়াম 2+, এটার আকার তার থেকে একটু বেশি, সোডিয়াম প্লাস, এটার আকার তার থেকে একটু বেশি। আকার, ক্যাটায়নের আকার যত ছোট তার পোলারাইজেশন তত বেশি। তাহলে পোলারাইজেশন কি হবে, পোলারাইজেশন কম হবে, আকার সিলিকনের ছোট, এটাই সবচেয়ে বড় হবে। এটা খুব ইজিলি চার্জ দিয়ে করা যেত না, দেখো চার্জ বেশি তার পোলারাইজেশন বেশি, দেখো চার্জ সিলিকনের বেশি, তাহলে সিলিকনের পোলারাইজেশন বেশি। ইজিলি চার্জ দিয়ে তুমি করবা, বাট আমি তোমাকে বেসিকের জন্য একদম আকার থেকে টানছি। ওকে, তাহলে এটা আমরা বুঝছি। এবার আসো সেকেন্ড, আচ্ছা দেখো সোডিয়াম ফ্লোরাইড, সোডিয়াম ব্রোমাইড, সোডিয়াম আয়োডাইড, সোডিয়াম ক্লোরাইড,
এই চারটার মধ্যে যদি তুমি আবার দেখো সবার সোডিয়াম আছে, সবার মধ্যে ক্যাটায়ন সেম, অ্যানায়নে ভিন্নতা, তাহলে অ্যানায়ন নিয়ে চিন্তা করতে হবে। তাহলে কী কে আছে? ফ্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, ক্লোরাইড। সো আমি যদি এখন তাহলে সেম করে দেখো, এই যে এখানে তুমি চার্জ সংখ্যা দিয়ে শিখে রাখলে সবার চার্জ সেম, কেমনে করতে? তাহলে আকার দিয়ে শিখতে হবে, আকারের ক্রম সাজাও। তোমাকে এখানে অ্যানায়নের ক্ষেত্রে আকার বড় খুঁজতে হবে। অ্যানায়নটা কেমনে আঁকাইছিলাম? বড় করে আঁকাইছিলাম। অ্যানায়নের আকার বড় কার? আমি চিন্তা করো, এটা গ্রুপ, এটা ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, খুব বেশি আসে এটা। তাহলে একটা গ্রুপের উপর থেকে নিচে গেলে আকার বাড়ে, আমার আকার বড়ই লাগবে। তাহলে সবার নিচে কে আছে? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, সবার নিচে আয়োডিন, তাহলে আয়োডিনের আকার সবচেয়ে বড়, দাও। তারপর কে ছিল উপরে? ব্রোমিন, দাও ব্রোমাইড আয়ন, তারপর ক্লোরাইড, তারপর ফ্লোরাইড। তাহলে আমার পোলারাইজেশন ক্রম কি হবে ভাই? এটাই হবে, এটাই হবে। তাহলে এখানে আমাদের সোডিয়াম আয়োডাইডের পোলারাইজেশন সবচেয়ে বেশি, তারপর ব্রোমাইড, তারপর ক্লোরাইড, তারপর ফ্লোরাইড। ক্লিয়ার? আই থিঙ্ক ক্লিয়ার। এবার যদি এরকম দিই তোমারে সোডিয়াম ক্লোরাইড, বেরিলিয়াম ক্লোরাইড, না না ওকে এইরকম আসবে না আর কি। সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড অনেক দিছি না, বাদ দিই। অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড দিলাম ধরো, ঠিক আছে। দুইটা দিলাম, ঠিক আছে। এবার তোমরা আমাকে বলো তো যে কোনটার পোলারাইজেশন বেশি হবে, কোনটার কম। আমি একটু বলি, দুইটারই চার্জ দেখো তো। অ্যালুমিনিয়াম 3+, এখানেও আয়রন 3+, চার্জ সংখ্যা সেম, পারবা না করতে। হাইড্রক্সিল, অ্যানায়ন সেম, অ্যানায়ন তো হবে না। তাহলে এখন তোমার ওই যে 4 নাম্বার একটা রুল বলছিলাম, 4 নাম্বার রুলটা ভাইয়া এরকম ছিল যে ক্যাটায়নে যদি ডি আর এফ অরবিটালে ইলেকট্রন সংখ্যা বেশি থাকে, তুমি অলরেডি জেনে আসছো ভাই যে আমার আয়রন একটা ডি ব্লক মৌল বা অবস্থানান্তর মৌল, তাহলে ডি অরবিটালে ইলেকট্রন আছে। কিন্তু অ্যালুমিনিয়াম তো পি ব্লক, এর ডি অরবিটালই নাই। তাহলে চিন্তা করো, তাহলে আমার এখানে চার্জ 3, এখানেও চার্জ 3, টাই হয়েছে। এখন আমাকে কি করতে হবে? এখন আরেকটাতে যাইতে হবে। আরেকটা কি? আমাদের হচ্ছে ডি অরবিটালে যার ইলেকট্রন বেশি তার পোলারাইজেশন বেশি। তাহলে পোলারাইজেশন ক্রমতে কি হবে? আয়রনেরটা বেশি হবে। আয়রনের পোলারাইজেশন বেশি মানে কি? সমযোজী বৈশিষ্ট্য বেশি। সমযোজী বৈশিষ্ট্য বেশি মানে কি? গলনাঙ্ক কম, স্ফুরণাঙ্ক কম, দ্রাব্যতা কম, বিদ্যুৎ পরিবহন ক্ষমতা কম, তাপ সহতা কম। ঠিক আছে, একবারে ক্লিয়ার, সব বুঝছো। এই জিনিসটা তুমি হচ্ছে আমাকে অ্যান্সারে জানাই দিবা, কোথায় কোন গ্রুপে যাবা লেখা আছে। তাহলে আমরা ফাজানের নীতি থেকে যেইগুলো আসতো, পোলারাইজেশন, ক্রোমোট্রোম সব কিছু শিখছি। তবে ফাজানের নীতির কিছু ব্যতিক্রম থাকবে না, এটা কি হয়? হ্যাঁ, কিছু ব্যতিক্রম থাকা লাগবে। সেটা হচ্ছে দ্রাব্যতার মধ্যে কিছু ব্যতিক্রম আমরা পাবো। সো দ্রাব্যতার মধ্যে যে ব্যতিক্রমগুলো আমরা পাবো সেই জিনিসটা আমরা হলো সামনে দেখব, ঠিক আছে। সামনে আমরা দেখব, যেমন আমরা জানি যে আমাদের ধরো এখানে যদি জায়গা থেকে আমি দেখাই দিই আছে। আচ্ছা, আমাদের সালফেট আর কার্বনেট এই দুইটা হচ্ছে ব্যতিক্রম হবে। সালফেট এবং কার্বনেট লবণগুলো একটু ব্যতিক্রম ধর্মী হবে। আর হাইড্রক্সিল যে হচ্ছে লবণ বা আমি যদি যৌগ তৈরি করি, এটা হচ্ছে মানে যেমন হওয়ার কথা তেমনই হবে, মানে নট এক্সেপশনাল। আর এটা হচ্ছে এক্সেপশনাল কেজে যাবে, ঠিক আছে। এটা কোথায় যাবে? এক্সেপশনাল কেজে যাবে। যেমন আমি যদি তোমার উদাহরণ দিই, বেরিলিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট, ক্যালসিয়াম সালফেট, স্ট্রনশিয়াম সালফেট। এই যে সালফেট, সালফেট সবার মধ্যে আছে, তাহলে সালফেট 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 সব বাদ। তাহলে এখন আসো বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম। এরা কিন্তু দেখো বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, স্ট্রনশিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম। সো এরা যদি উপর থেকে নিচে যাও, এদের কি আকার বাড়ে? একটা গ্রুপের উপর থেকে নিচে গেলে আকার বাড়ে। কিন্তু আমরা পোলারাইজেশনে কি খুঁজতেছিলাম? ক্যাটায়নের আকার ছোট খুঁজতেছিলাম।
তাহলে ক্যাটায়নের আকার ছোট যার তার পোলারাইজেশন বেশি। তাহলে বেরিলিয়ামের এই অংশটার পোলারাইজেশন ক্রমটা এরকম। পোলারাইজেশন ক্রমটা কি, বেরিলিয়াম সালফেট যেটা এটা সব থেকে বেশি, তারপর ম্যাগনেসিয়াম সালফেট, তারপর স্ট্রনশিয়াম সালফেট। ক্যালসিয়ামটা বারবার লিখতেছি না, ব্যাপার কি? ক্যালসিয়ামের সাথে কি শত্রুতা আছে? হ্যাঁ, নামের মধ্যে সিয়াম আছে। যার যার মানে সেম নামের জিনিসগুলোকে কেউ পছন্দ করে না। এই ওখানে ধরো বললো যে হচ্ছে তুর্য, হ্যাঁ ঠিক আছে, তুর্য বলে ডাকলো, তুমি আবার যাইতে গেলা, ও গেল। সেম নামে হইলে মনে হয় ওর দিকে এমনভাবে তাকায় মানুষ। আচ্ছা, ক্যালসিয়াম সালফেট। আচ্ছা, তারপর হচ্ছে স্ট্রনশিয়াম, এখানেও তো সিয়াম আছে। দেখছো কেমিস্ট্রি নামের মধ্যে কিন্তু 4 জায়গায় সিয়াম সিয়াম সিয়াম। আমার নামও সিয়াম, এই জন্য আমি কেমিস্ট্রি হয়তো তোমাদের পড়াচ্ছি এখন। আচ্ছা, বেরিলিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট, ক্যালসিয়াম সালফেট, স্ট্রনশিয়াম সালফেট। সো এটা হচ্ছে পোলারাইজেশনের ক্রম। আমরা জানি পোলারাইজেশনের ক্রম যেটা হয়, সমযোজী বৈশিষ্ট্যের ক্রম সেটা হয়। সমযোজী বৈশিষ্ট্য যার বেশি তার দ্রাব্যতা কি ভাইয়া কম। তার মানে সমযোজী বৈশিষ্ট্যের ক্রমটা কি সেম। তাহলে দ্রাব্যতা কি হওয়ার কথা? উল্টা হওয়ার কথা। উল্টা হওয়ার কথা, কিন্তু পোলারাইজেশনের মতোই হবে। পোলারাইজেশন বা সমযোজী বৈশিষ্ট্যের মতোই হবে। এই হচ্ছে ব্যতিক্রম। এটা সালফেট লবণ দিলেও এটা হবে, কার্বনেট লবণ দিলেও এটা হবে। উল্টাটা কখন হবে? যখন হাইড্রক্সিল থাকবে তখন যেমন হওয়ার কথা আমরা যেমন ভাবে পড়ছি ওই সিরিয়ালই থাকবে। এখন এটা কেন হয় তুমি মনে রাখবা যে আমার কখন কোনো একটা যৌগ পানিতে দ্রবণীয় হয়। পানিতে দ্রবণীয় হওয়ার শর্ত, পানিতে দ্রবণীয় হওয়ার শর্ত হচ্ছে, পানিতে দ্রবণীয় হওয়ার শর্ত, দ্রবণীয়তার শর্ত হচ্ছে কোনো একটা যৌগের হাইড্রেশন এনথালপির ভ্যালু, কোনো একটা যৌগের হাইড্রেশন এনথালপির ভ্যালুটা যখন তার ল্যাটিস এনথালপি থেকে বড় হয় তখন সেটা হচ্ছে পানিতে দ্রবণীয় হয়। কিন্তু এইগুলো যেহেতু উল্টা হয়েছে তার মানে কি এই ক্ষেত্রে কি হয়েছে, ল্যাটিস এনথালপির ভ্যালুটা বড় আছে, হাইড্রেশনটা কমে গেছে। যেগুলো ব্যতিক্রম সেগুলোর ক্ষেত্রে কি হয়েছে, ল্যাটিস এনথালপির ভ্যালুটা বড়, হাইড্রেশন এনথালপির ভ্যালুটা ছোট। সো এই জায়গাটা একটু হয়তো ভাইয়া তোমাদের প্রথম দিকে গোজামিলে লাগতে পারে, ব্যতিক্রম জিনিস এরকম লাগে। একটু পজ করে করে দেখবা যে এখানে সালফেট কার্বনেট পোলারাইজেশন ক্রম যেটা বের করছো সমযোজী বৈশিষ্ট্যের ক্রম সেটাই, তাহলে দ্রাব্যতার ক্রম তার উল্টা হওয়ার কথা ছিল, না হয়ে সেম হবে। বোঝা গেছে? আর হাইড্রক্সিলের ক্ষেত্রে যেমন নিয়ম ওইভাবেই যাবে। আর পানিতে দ্রবণীয়তার শর্ত হচ্ছে হাইড্রেশন এনথালপি ইজ গ্রেটার দেন ল্যাটিস এনথালপি। আর যেটাই উল্টা হয়েছে তার মানে ওইটার ক্ষেত্রে কি আছে, ল্যাটিস এনথালপি বেশি আছে, হাইড্রেশন এনথালপি কম আছে। আশা করি বুঝতে পারছো, পুরোটা ক্লিয়ার হয়েছে। সো এই হচ্ছে আমাদের ফাজানের নীতি থেকে যা ছিল সব কিছু কভার করছি। লাস্ট একটা টপিক বাদ আছে, সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ড এবং ভ্যান ডার ওয়ালস বন্ড। এটার মাধ্যমে আমরা চ্যাপ্টার ইনশাআল্লাহ শেষ করে ফেলবো। আচ্ছা ভাইরা দেখো, আমরা একটু আগে ফাজানের নীতি দিয়ে বেশ কিছু কাহিনী করছি। সো সেটার আলোকে একটা কোশ্চিন এখানে রাখা হয়েছে। দেখো কোশ্চিনটাতে কি বলা হয়েছে, চলো এই ধরনের উদ্দীপকই থাকবে। দেখো এই যে তোমাদের মৌল পারমাণবিক সংখ্যা দেওয়া থাকবে, যে XYZ, মানে ডিরেক্টলি মৌলটা বলা থাকবে না, অথবা তোমাদের গ্রুপ পর্যায়ে দিয়ে মৌল আইডেন্টিফিকেশন করে দেন তোমার আসল জায়গায় ঢুকতে হবে। সো দেখো এখানে আমাদের কি কি আছে, XYZ তিনটা মৌলের মধ্যে আমাদের বলছে পারমাণবিক সংখ্যা দেওয়া আছে। সো আমাদের বলছে Y ও Z মৌলের ক্লোরাইড যৌগের আয়নিক বৈশিষ্ট্যের তারতম্য কেন, বা কেমন আমাকে অর্ডারটা সাজাইতে বলছে এবং কেন সেটাও জিজ্ঞাসা করছে। আচ্ছা তাহলে Y আর Z, Y এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 20, তার মানে 20 মৌল মানে ক্যালসিয়াম, আর আমাদের হচ্ছে Z হচ্ছে 30, তার মানে এটা হচ্ছে জিঙ্ক। তাহলে এটা হচ্ছে ক্যালসিয়াম আর জিঙ্ক, এদের আবার ক্লোরাইড যৌগ। তাহলে আমি যদি ক্যালসিয়ামের ক্লোরাইড যৌগটা লিখি সেটা আসবে ক্যালসিয়াম ক্লোরাইড, আমি যদি জিঙ্কের ক্লোরাইড যৌগ লিখি সেটা হবে জিঙ্ক ক্লোরাইড।
তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড একটা মৌল, যৌগ, জিঙ্ক ক্লোরাইড একটা যৌগ। তোমাকে এখন দেখতে হবে ভাইয়া যে এখানে আয়নিক যৌগের আগে তোমাকে ক্রমটা সাজাইতে হবে, এবং ক্রম সাজাইতে যে তুমি যা যা করবা সেখান থেকে তুমি বুঝে যাবা তারতম্যটা কেন। সো এখন ক্যালসিয়াম ক্লোরাইডের কেন্দ্রীয় মৌল ক্যালসিয়াম, জিঙ্ক ক্লোরাইডের জিঙ্ক ক্লোরাইড, দুইটার মধ্যে কি আছে ভাইয়া? ক্লোরিন আছে। তাহলে অ্যানায়ন পোর্শন নিয়ে চিন্তা বাদ, ক্যাটায়ন পোর্শনে কি আছে? ক্যালসিয়াম 2+, জিঙ্ক 2+। আবার তুমি দেখতেছো ভাই এইখানে ক্যাটায়নের চার্জও সেম, এটাও প্লাস এটাও প্লাস, মানে দুইজনেরই 2+। সেই ক্ষেত্রে আমি চার্জ সংখ্যা বেশি কমও পাইলাম না। এখন তাইলে কি করতে হবে? আকারের ক্রম সাজাইতে হবে। আকারের ক্রম যদি আমি সাজাই, আকারের ক্রম যদি সাজাও, দেখো ক্যালসিয়াম হচ্ছে পর্যায় 4-এর মৌল, জিঙ্কও পর্যায় 4-এর মৌল। আমরা জানি একটা পর্যায়ের বাম থেকে ডানে গেলে আকার কমে, মানে জিঙ্কের আকার ছোট, তাহলে আকার হচ্ছে জিঙ্কের ছোট, ক্যালসিয়ামের বড়। আর আমরা জানি কি পোলারাইজেশন ক্রম কি হবে? যে ক্যাটায়নের আকার যত ছোট হবে তত পোলারাইজেশন বেশি হবে। ক্যাটায়নের আকার ছোট কার? ক্যাটায়নের আকার ছোট হচ্ছে জিঙ্কের, তাহলে জিঙ্কের পোলারাইজেশন কি হবে ভাইয়া? জিঙ্কের পোলারাইজেশন বেশি হবে। তাহলে জিঙ্কের পোলারাইজেশন যদি বেশি হয়, জিঙ্কের সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে, আর জিঙ্কের সমযোজী বৈশিষ্ট্য যদি বেশি হয় তাহলে আয়নিক বৈশিষ্ট্য কম হবে। তাহলে আয়নিকের ক্রমটা কি হবে? জিঙ্ক ক্লোরাইডের কম হবে, ক্যালসিয়াম ক্লোরাইডের বেশি হবে। এখন এটা কেন হয়েছে? যে ফাজানের নীতি দিয়ে হয়েছে, ঠিক আছে? এটা কেন হয়েছে? এটা ফাজানের নীতি দিয়ে হয়েছে, এই রিজন ব্যাখ্যা করে দিবা। এই যে বলবা যে পোলারাইজেশন ক্রমে জিঙ্ক ক্লোরাইডেরটা বেশি, পোলারাইজেশন ক্রম বেশি মানে সমযোজী বৈশিষ্ট্য তার বেশি, আর যে যৌগের সমযোজী বৈশিষ্ট্য বেশি হয় তার আয়নিক বৈশিষ্ট্য কম হয়, তাহলে আয়নিক বৈশিষ্ট্য বেশি কার? ক্যালসিয়াম ক্লোরাইডের আয়নিক বৈশিষ্ট্য বেশি। সো এইভাবে আর কি তোমার এই সলভগুলোতে যাইতে হবে, খুব ইজি যদি একটু প্র্যাকটিসের মধ্যে থাকো। এখন আমাদের নেক্সট টপিকে আমরা চলে যাব। নেক্সট টপিক হচ্ছে আমাদের হাইড্রোজেন বন্ড এবং ভ্যান ডার ওয়ালস বন্ড। সো আমরা একটা কাজ করি, আমরা কিছু স্লাইড এখানে ইনপুট দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, হাইড্রোজেন বন্ড, তাই না? হাইড্রোজেন বন্ড মানে কি? হাইড্রোজেন বন্ড মানে এখানে হাইড্রোজেন মাস্ট থাকবে। হাইড্রোজেন বন্ড মানে কি? এখানে হাইড্রোজেন মাস্ট থাকবে। এখন হাইড্রোজেনের সাথে কারা থাকলে তারা হাইড্রোজেন বন্ডটা তুমি বলবা। হাইড্রোজেন বন্ড মানে এখানে হাইড্রোজেন মাস্ট থাকবে, হাইড্রোজেনের সাথে 3টা মৌল মাথায় রাখবা, NOF সিরিয়ালি, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। এই 3টা মৌল যদি হাইড্রোজেনের সাথে ডিরেক্টলি অ্যাটাচ থাকে তখন সেই বন্ডটাকে তুমি বলবা ভাইয়া হাইড্রোজেন বন্ড। ডিরেক্টলি অ্যাটাচ থাকলে সেই বন্ডটাকে তুমি কি বলবা ভাইয়া? হাইড্রোজেন বন্ড। সেই বন্ডটাকে তুমি কি বলবা? হাইড্রোজেন বন্ড, যদি এটা ডিরেক্টলি অ্যাটাচ থাকে। সো এখন তাইলে আমাদের ফার্স্ট অফ অল চিনতে হবে তাহলে হাইড্রোজেন বন্ড কারা কারা তৈরি করতে পারে। আমি কয়টা যৌগের নাম লিখে দিই তোমাকে। ধরো সে আমি অ্যামোনিয়া বললাম, পানি বললাম, হাইড্রোজেন ফ্লোরাইড বললাম, CH3COOH বললাম, CH3CHO বললাম, আর একটা বললাম CH3CHO, তারপরে বললাম ধরো CH3OCH3। সো আমি যদি এইরকম ভাবে বলি যে ভাইয়া এরা কারা কারা হাইড্রোজেন বন্ড করবে, তুমি একটু খেয়াল করো। আমি যদি NH3 দিকে তাকাই, নাইট্রোজেনের সাথে 3টা হাইড্রোজেন এইভাবে যদি থাকে, দেখো হাইড্রোজেনের সাথে ডিরেক্টলি নাইট্রোজেন যুক্ত, ওকে এটা ডান, এটা করবে। পানি তাহলে OH, দেখো অক্সিজেন আর হাইড্রোজেন ডিরেক্টলি যুক্ত, এটাও করবে। হাইড্রোজেন ফ্লোরাইড, এই যে হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন আর ফ্লোরিন ডিরেক্টলি যুক্ত, এটাও করবে। এখন দেখো CH3COOH, এটা নিয়ে আমরা ভেজালে পড়ি, CH3COOH। দেখো এইখানে যে এই অক্সিজেন আর হাইড্রোজেন আছে এরা কিন্তু ডিরেক্টলি অ্যাটাচ, তার মানে এটাও হাইড্রোজেন বন্ড করবে। CH3CHO এইটা করবে কিনা বলো, ভাইয়াকে জানাই দাও। এটা করবে কিনা জানাই দাও। দেখো CH3CHO এই জিনিসটা করবে কিনা হাইড্রোজেন বন্ড। দেখো তোমার মনে হইতে পারে হ্যাঁ ভাইয়া করবে, হাইড্রোজেনও আছে অক্সিজেনও আছে, না করবে না কেন? দেখো ডিরেক্টলি অ্যাটাচ থাকতে হবে। দেখো অক্সিজেন আর কার্বন ডিরেক্টলি অ্যাটাচড, আবার কার্বন আর হাইড্রোজেন ডিরেক্টলি অ্যাটাচড না, হাইড্রোজেনের সাথে অক্সিজেন, নাইট্রোজেন, ফ্লোরিন
যে কোনো একটা অ্যাটাচ থাকতে হবে। সো আমরা বুঝতে পারলাম যে এটা আমাদের হাইড্রোজেন বন্ড করবে না, এটা আমাদের হাইড্রোজেন বন্ড করবে না। আশা করি বুঝছি। তো ইথারটা তুমি জানাই দিবা, কোথায় জানাই দিবা? ওকে, জানো। তাহলে হাইড্রোজেন বন্ড কারা করবে না আশা করি বুঝছি। হাইড্রোজেনের সাথে ডিরেক্টলি নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন যদি যুক্ত থাকে তাহলে এটা করবে। এখন নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন যুক্ত থাকে, এরা কি? এরা আসলে উচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল। তাহলে হাইড্রোজেনের সাথে উচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল ব্র্যাকেটে লিখবা নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন যুক্ত হয়ে, সরাসরি যুক্ত হয়ে যে বন্ধন তৈরি করে তার নামই হাইড্রোজেন বন্ড। এবং হাইড্রোজেন বন্ড যদি তৈরি করে কেউ, তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক ড্রাস্টিক্যালি বাড়তে থাকে। ঠিক আছে, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক হচ্ছে আমাদের বাড়তে থাকে অনেক। তার মানে হাইড্রোজেন বন্ড যৌগের মধ্যে আছে মানে সেই যৌগটার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বাকি যৌগের থেকে বেশি। কারণ হাইড্রোজেন বন্ডটা তৈরি হয় অনেকগুলো যৌগ পাশাপাশি যুক্ত হওয়ার মাধ্যমে। অনেকগুলো যৌগ যখন পাশাপাশি যুক্ত হয় তখন তারা একটা বৃহৎ গঠন তৈরি করে। আর ওই বৃহৎ গঠন ভাঙতে তোমার বেশি তাপ দেওয়া লাগবে, আর বেশি তাপ যত দিবা তত গলনাঙ্ক, তত স্ফুটনাঙ্ক বাড়বে। তার মানে যখনই তুমি হাইড্রোজেন বন্ড দেখবা তখনই দেখবা তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বাড়বে। এই কথাটা মাথায় রাখবা। এখন আসো এই হাইড্রোজেন বন্ডের মধ্যে পানি এবং অ্যামোনিয়া এবং হাইড্রোজেন ফ্লোরাইড, এটার মধ্যে বেশ কিছু কোশ্চেন আমাদের আসে। সো আমরা একটু ওইভাবে না শিখে আমরা এইভাবে দেখি যে আমাদের গ্রুপ 16 হচ্ছে কে আছে? ও এসএসসি তে পড়ে। সো ও এখান থেকে যদি আমাদের বলে অক্সিজেনের হাইড্রাইড তাহলে কি হবে? পানি। সালফারের হাইড্রাইড তাহলে কি? হাইড্রোজেন সালফাইড, হাইড্রোজেন সেলেনিয়াম, হাইড্রোজেন টেলুরিয়াম। ঠিক আছে, সো এরকমভাবে যদি যৌগ দিয়ে আমাকে স্ফুটনাঙ্কের ক্রম সাজাইতে দেয়, তুমি অলরেডি জানো পানির মধ্যে হাইড্রোজেন বন্ড আছে। তার মানে পানি সব থেকে বেশি আমাদের কি দিবে? পানির স্ফুটনাঙ্ক সব থেকে বেশি হবে, এটা আমি জানি। কারণ পানির মধ্যে হাইড্রোজেন বন্ড আছে এবং পানি হাইড্রোজেন বন্ডের মাধ্যমে, পানির 4টা অণু হাইড্রোজেন বন্ডের মাধ্যমে যুক্ত থাকে। পানির 4টা অণু একটা পানির 4টা অণু পরস্পর যুক্ত হয়ে হাইড্রোজেন বন্ড তৈরি করতেছে। তার মানে 4টা অণু মিলে একটা গুচ্ছ তৈরি করতেছে। তাহলে চিন্তা করো, আমি যখন পানি এভাবে চিন্তা করি, আসলে তারা পানি এইভাবে গুচ্ছাকারে থাকতেছে। গুচ্ছাকারে কোনো একটা জিনিস থাকলে তাকে তাপ দিয়ে ভাঙতে বেশি তাপ দেওয়া লাগে, তাই এটার স্ফুটনাঙ্ক বেড়ে যায়। এইবার আসো বাকিগুলোর ক্ষেত্রে কি হয়? হাইড্রোজেন সালফাইড, এখানে কোনো হাইড্রোজেন বন্ড নাই। হাইড্রোজেন সেলেনিয়াম এখানেও নাই, হাইড্রোজেন টেলুরিয়াম এখানেও নাই। এবং এখানে যেহেতু হাইড্রোজেন বন্ড নাই, তুমি এই জায়গায় ভ্যান ডার ওয়ালস বন্ডের জিনিসটা মাথায় রাখবা। সো চিন্তা করো, প্রত্যেকের মধ্যে হাইড্রোজেন কমন, বাট পার্থক্য কি? সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম এইগুলোতে পার্থক্য। সো তুমি চিন্তা করো, এখানে যে টেলুরিয়ামটা আছে এটা যত উপর থেকে নিচের দিকে যাবা সেটার কি হয়? সেটার হচ্ছে ভর আস্তে আস্তে বাড়ে। সো টেলুরিয়াম যেটা, এটার মলিকিউলার ওয়েট সবচেয়ে বেশি। তাহলে মলিকিউলার ওয়েট যত বাড়ে ভ্যান ডার ওয়ালস ফোর্স তত বাড়ে। মলিকিউলার ওয়েট যত বাড়ে ভ্যান ডার ওয়ালস ফোর্স তত বাড়ে। ভ্যান ডার ওয়ালস ফোর্স যদি বাড়ে তাহলে তার তাপ দিয়ে ভাঙতে বেশি তাপ দেওয়া লাগবে, তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বাড়বে। তাহলে প্রথমটা হাইড্রোজেন বন্ড দেখে সাজাবো, বাকিটা তার মলিকিউলার ওয়েট দেখে সাজাবো। মলিকিউলার ওয়েট হাইড্রোজেন টেলুরিয়ামের সবচেয়ে বেশি, তাই এটার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তারপরে আসবে কি? সেলেনিয়ামেরটা, তারপরে আসবে সালফারেরটা। আমরা আশা করি বুঝতে পারছি প্রথম কোশ্চিন যে গলনাঙ্ক স্ফুটনাঙ্কের ক্রম হাইড্রোজেন বন্ড এবং ভ্যান ডার ওয়ালসের সাহায্যে কিভাবে ব্যাখ্যা করা যায়। এখন আসো যে এই যে পানি আর H2S, এই দুটার মধ্যে একটা পার্থক্য আমাদের আসে, পানি এবং H2S। সো পানি এবং H2S বলে যে স্বাভাবিক তাপমাত্রায় পানি তরল হলেও H2S হাইড্রোজেন সালফাইড গ্যাসীয় কেন? প্রথম কারণ একটা, এটাই হাইড্রোজেন বন্ড আছে, এটাই নাই। হাইড্রোজেন বন্ড থাকার ফলে এরা কি আকারে থাকে? পানির গুচ্ছাকারে অণু আকারে থাকে, আর এরা এইভাবে থাকে, একটা মুক্ত অণু হিসেবে থাকে। এটা গেল প্রথম কথা। এর পরের কথা হচ্ছে পানি, আমরা দেখে আসছি অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কত? 1.4। তাহলে এরও ডেল্টা অফ ইলেকট্রোনেগেটিভিটিটা আসে 1.4। তাহলে এটা 1.4 রেঞ্জে যদি পড়ে এটাকে বলা হয় পোলার সমযোজী যৌগ। কি যৌগ? পোলার সমযোজী যৌগ। আর হোয়ারেস H2S, এটার তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য হচ্ছে 2.5 আর এটা 2.1, 0.4। তাহলে এটা হচ্ছে ভাই আমার অপোলার সমযোজী যৌগ। আর অপোলার সমযোজী যৌগ তুমি যদি দেখো এখানে কিন্তু কোনো পোল সৃষ্টি হচ্ছে না। অপোলার সমযোজী যৌগ
এখানে কোনো পোল সৃষ্টি হচ্ছে না, তার মানে সমযোজী যৌগের মধ্যে ক্যাটাগরি চলে আসতেছে। পোলার সমযোজী মানে এটা ওয়ান কাইন্ড অফ আয়নিকের দিকে যাচ্ছে, আর আমরা জানি আয়নিক যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি, তার মানে পানির গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি, আর এটা তো অপোলার টাইপের, তাহলে এটার গলনাঙ্ক দুর্বল বন্ধন, তাহলে এটার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম। সো তুমি এখানে দুইটা রিজন দিয়ে ব্যাখ্যা দিবা, একটা হচ্ছে হাইড্রোজেন বন্ড আছে নাই, আর একটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য পোলার সমযোজী অপোলার সমযোজী বন্ধনের হচ্ছে স্ট্রেংথ দিয়ে ব্যাখ্যা করবা। আর একটা কাজ করবা, এই যে এরকম টাইপের একটা হাইড্রোজেন বন্ডের এটা ছবি আঁকার ট্রাই করবা, ঠিক আছে? সো হাইড্রোজেন বন্ডের ছবি আঁকার সময় আমরা হাইড্রোজেন বন্ড অংশটাকে এইভাবে ডট 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 দিয়ে চলে যাই, কারণ হাইড্রোজেন বন্ড একটা দুর্বল বন্ধন, ভ্যান ডার ওয়ালস বন্ধনও একটা দুর্বল বন্ধন, হাইড্রোজেন বন্ধনও একটা দুর্বল বন্ধন, ভ্যান ডার ওয়ালস বন্ধনও একটা দুর্বল বন্ধন। সো হাইড্রোজেন বন্ড বুঝাইতে এরকম আমরা এই অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে এরকম ডট ডট দিব, অথবা হাইড্রোজেন আর ফ্লোরিনের মধ্যে এরকম ডট ডট দিব। সো এখন প্রশ্ন হচ্ছে ভ্যান ডার ওয়ালস আর হাইড্রোজেনের মধ্যে কে বেশি দুর্বল? মনে রাখবা প্রকৃতিতে যত প্রকার বন্ধন আছে সবগুলোর মধ্যে ভ্যান ডার ওয়ালসটা সব থেকে দুর্বল, আর হাইড্রোজেনটা তার আগে থাকে, তারপরেও হাইড্রোজেনটা একটু শক্তিশালী, এটা তো বুঝতে পারছো। সো তাইলে আমরা বুঝলাম H2 আর H2S এর পার্থক্য, আমরা একটু চিত্রটা আঁকানোর ট্রাই করব। ওকে, তাইলে আমরা এই জায়গাটা ক্লিয়ার হইছি, হাইড্রোজেন বন্ড ভ্যান ডার ওয়ালস পড়াইছি। ওকে, আর কি অংশ থাকে? আচ্ছা, হাইড্রোজেন বন্ডের গুরুত্বটা যদি বলি, আমি বাস মুখে বলে দিই। হাইড্রোজেন বন্ডের গুরুত্বটা হচ্ছে, ভাইয়া তুমি চিন্তা করো আমাদের যে ডিএনএ অণুটা আছে না, তোমরা বায়োলজিতে পড়ছো ডিএনএ, সো ডিএনএর মধ্যে আমাদের কিন্তু হাইড্রোজেন বন্ড যুক্ত থাকে, যেমন অ্যাডিনিন আর থায়ামিন, অ্যাডিনিন থায়ামিন সাইটোসিন গুয়ানিন, এরকম একটা থাকে না, নাইট্রোজেনাস বেস, তাই না? ডিএনএর মধ্যে আমাদের কি আছে? নাইট্রোজেনাস বেস আছে না? ভালো করে চিন্তা করো, আমাদের যে ডিএনএ শিকলটা আছে এর মধ্যে ওই যে পাদানি বা সিঁড়ি বলে যেটাকে, যে পেঁচায় উঠে, ওখানে নাইট্রোজেনাস বেস আছে, যেমন অ্যাডিনিন আর থায়ামিন আর সাইটোসিন আর গুয়ানিন। এখন প্রশ্ন হচ্ছে ভাই কোনটায় ডাবল বন্ড কোনটায় ট্রিপল বন্ড ভুলে যাই। দেখো তো সি সংখ্যাটা বা ওয়ার্ডটা কয় নাম্বারে আসে? 3 নাম্বারে, তাহলে সি আর জি যেখানে আছে ওখানে ট্রিপল বন্ড, আর তাহলে আগেরটাই কি ডাবল বন্ড, সোজা হিসাব। তাহলে অ্যাডিনিন থায়ামিন সাইটোসিন গুয়ানিন আমরা বুঝে ফেলছি। এটা এই জায়গায় আমাদের হচ্ছে আমাদের প্রধান যে অংশ ডিএনএ তে হাইড্রোজেন বন্ড, তুমি চিন্তা করো। আচ্ছা, এবার হাইড্রোজেন বন্ডের কারণে আমাদের যে পানিটা আছে এটা কিন্তু তরল হচ্ছে। আমরা এই কোশ্চেনটা আগেই পড়ে আসছি যে তোমার যদি হাইড্রোজেন বন্ড না থাকতো তাহলে দেখো কি হইতো। হাইড্রোজেন বন্ড না থাকার কারণে হাইড্রোজেন সালফাইড স্বাভাবিক তাপমাত্রায় গ্যাসীয় হয়ে গেছে, কিন্তু হাইড্রোজেন বন্ড থাকার কারণে তুমি প্রকৃতিতে এই অবস্থায় পানিকে তরল অবস্থায় পাচ্ছ। এখন যদি পানি তরল অবস্থায় না থাকতো, কঠিন অথবা গ্যাসীয় অবস্থায় থাকতো, প্রতিবার খাওয়ার আগে তোমাকে হয় ফুটাইতে হইতো না ঠান্ডা করতে হইতো, তাহলে তুমি কতটা টাইম কনজিউমিং হইতো, হয়তো পানিকুল বিপন্নই হয়ে যেতে পারতো। তাইলে পানি তরল থাকে, তাহলে পানি তরল থাকে হচ্ছে পানি তরল থাকতেছে এই হাইড্রোজেন বন্ডের কারণেই। তাহলে ডিএনএতে আছে পানি তরল থাকলো। এরপরে মেরু অঞ্চলে যে বরফগুলো আছে এইগুলোর মধ্যে আরো বেশি হাইড্রোজেন বন্ড আছে। তোমরা হয়তো মনে করতে পারছো পানির মধ্যে হাইড্রোজেন বন্ড আছে বরফে নাই, না ভাই, বরফে আরো বেশি হাইড্রোজেন বন্ড থাকার কারণে বরফগুলো নিচে পানি থাকা সাপেক্ষেও উপরে ভাসতেছে। তাহলে বরফ পানির উপরে ভাসছে কি কারণে? হাইড্রোজেন বন্ডের কারণে। তাহলে এই যে বরফ পানিতে ভাসা, এই জিনিসটা আমরা বুঝতে পারলাম, বরফ পানিতে ভাষা। তাহলে এই যে এইগুলো হচ্ছে তার গুরুত্ব, এই গুরুত্বগুলো মাস্ট মনে রাখবা, মাঝে মাঝে এমসিকিউ এর মধ্যে হয়তো থাকতে পারে। সো এই জায়গাগুলো একটু ক্লিয়ার থাকবো। তাহলে হাইড্রোজেন বন্ডের মধ্যে আমরা কি কি শিখলাম, হাইড্রোজেন বন্ড কাকে বলে, কারা কারা গঠন করতে পারে, হাইড্রোজেন বন্ডের মধ্যে H2O আর H2S এর একটা জিনিস দেখছি। এইবার আসো হাইড্রোজেন বন্ডের মধ্যে হাইড্রোজেন ফ্লোরাইড আর পানির একটা আবার ব্যাপার স্যাপার আছে, হাইড্রোজেন ফ্লোরাইড আর পানির একটা ব্যাপার স্যাপার আছে। দেখো পানি স্বাভাবিক অবস্থায় তরল, কিন্তু হাইড্রোজেন ফ্লোরাইড স্বাভাবিক অবস্থায় গ্যাসীয় কেন হয়ে যায়? আচ্ছা, আর একটা কথা, যে পানি এবং HF এর মধ্যে কে বেশি শক্তিশালী হাইড্রোজেন বন্ডে, বলো তো? দেখো পানির যদি আমরা স্ট্রাকচারটা দেখি, এটা 3.5, এটা 2.1, ডেল অফ ইলেকট্রোনেগেটিভিটি কত? 1.4। আর হাইড্রোজেন ফ্লোরাইডে ডেল অফ ইলেকট্রোনেগেটিভিটি কত? 1.9। মনে রাখবা ভাইয়া,
যার যত ডেল অফ ইলেকট্রোনেগেটিভিটি বেশি সে তত শক্তিশালী হাইড্রোজেন বন্ডের রেসপেক্টে। তাহলে এখানে হাইড্রোজেন বন্ডের মধ্যে শক্তিশালী বেশি কি হাইড্রোজেন ফ্লোরাইড। ওকে, এই জিনিসটা একটু মাথায় রাখো। ওকে, আচ্ছা ভাইরা দেখো, আমি যেটা বলতেছিলাম তোমাদের যে পানি হচ্ছে স্বাভাবিক তাপমাত্রায়, কক্ষ তাপমাত্রায় কি বলতেছিলাম, তরল। আবার হাইড্রোজেন ফ্লোরাইড কক্ষ তাপমাত্রায় গ্যাসীয়। কিন্তু এই হাইড্রোজেন ফ্লোরাইডের মধ্যে কি হাইড্রোজেন বন্ড নাই, আছে, এবং এই হাইড্রোজেন বন্ডটা ওর থেকে শক্তিশালী, তড়িৎ ঋণাত্মকতা দিয়ে বুঝলাম। তাও এটা কিভাবে গ্যাসীয় হইল? গ্যাসীয় হওয়ার পিছনে একটা রিজন হচ্ছে ভাইয়া, হাইড্রোজেন বন্ড আসলে কয়টা অণুর সাথে তৈরি করতেছো তুমি? পানির সাথে, পানি যখন হাইড্রোজেন বন্ড তৈরি করে তখন 4টা অণু নিয়ে সে একত্রে হাইড্রোজেন বন্ডটা তৈরি করে। আর হাইড্রোজেন ফ্লোরাইড যখন হাইড্রোজেন বন্ডটা তৈরি করে তখন সে 2টা অণু নিয়ে তৈরি করে। সো হাইড্রোজেন ফ্লোরাইডে 2টা অণু, তার মানে বন্ধন এখানে কম। আর পানির মধ্যে কি 4টা অণু, তাহলে এখানে বন্ধনের সংখ্যা বেশি। এই জন্য পানিকে বন্ধন যত বেশি ভাঙতে তত বেশি তাপ দেওয়া লাগবে। এজন্য পানিকে 25 ডিগ্রি সেন্টিগ্রেডে তাপ দিলে সে তরল অবস্থায় থেকে যায়, কারণ পানির স্ফুটনাঙ্ক তো 100 ডিগ্রি সেন্টিগ্রেড। 100 ডিগ্রির আগে সে গ্যাস হবে না। কিন্তু হাইড্রোজেন ফ্লোরাইডের স্ফুটনাঙ্ক হচ্ছে 19.5। তার মানে 19.5 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছালেই সে তরল থেকে গ্যাসীয়তে চলে যায়। এর নিচে তরল থাকে, এর উপরে গ্যাসীয়। আর আমাদের কক্ষ তাপমাত্রা 25 ধরি, 25-এ গেলে তো গ্যাসীয়তে চলে যায়। সো আমরা যদি এখন স্ট্রাকচারগুলো একটু দেখি, যে পানি দেখো, অক্সিজেন এমনে থাকে, হাইড্রোজেন এভাবে একটা দিবা, এভাবে একটা দিবা, তারপর আবারও পাশে আর একটা পানি আঁকো, এখানেও আর একটা আঁকো, এখানেও আর একটা আঁকো। এখন আসো যে হাইড্রোজেন বন্ড ডট ডট দিয়ে দেখাইতে বলছি। তাহলে এই যে এই অক্সিজেন হাইড্রোজেনের মধ্যে দিলা ডট ডট, এই অক্সিজেন হাইড্রোজেনের মধ্যে দিলা, এই অক্সিজেন হাইড্রোজেনের মধ্যে দিলা। দেখতেছো যেখানে 4টা অণু মিলে এরকম একটা গুচ্ছ তৈরি করবে। আর হোয়ারেজ আমরা কি হাইড্রোজেন ফ্লোরাইড, তাই না? হাইড্রোজেন ফ্লোরাইড হচ্ছে এভাবে রাখতে পারো তুমি, যে হাইড্রোজেন আর হচ্ছে এই যে ফ্লোরিন, এখানে দিলা হাইড্রোজেন, এই যে ফ্লোরিন, এখানে 2টা করে দিল, 2টা হচ্ছে 2টা অণু নিয়ে বলছিলাম না, 2টা অণুর মধ্যে দিলা। এবার কি করবা, এবার হচ্ছে ওই যে ডট ডট দিবা। তাহলে এই হাইড্রোজেন আর ফ্লোরিনের মধ্যে এই যে বন্ধন, আর একটা আঁকাই দিই, কারণ হচ্ছে লাগতেছে তো, একটাই হচ্ছে নাইলে। এই হাইড্রোজেন আর ফ্লোরিনের মধ্যে হচ্ছে বন্ধন। তাহলে দেখতেছো যে এখানে আমাদের হাইড্রোজেন ফ্লোরাইডে অণুর সংখ্যা কম, এখানে অণুর সংখ্যা বেশি, তাহলে এখানে তাপ দিয়ে বন্ধন, তাপ দিতে হবে বেশি, তাই এটা স্বাভাবিক তাপমাত্রায় তরল, এটা গ্যাসীয়। এখন আসো পানির 3টা অবস্থা বলছিলাম, একটা বরফ, একটা হচ্ছে তরল, একটা কঠিন। বলছিলাম যে বরফের মধ্যে সবচেয়ে ভালো হাইড্রোজেন বন্ড ক্রিয়া করে, তার মানে বরফ, আর একটা অংশ কি পানি। বরফে আমরা যদি বরফের গঠন দেখি, বরফ কি কঠিন অবস্থা, আমরা জানি ছোটবেলা থেকে যে কঠিন অবস্থায় অণুগুলো খুব কাছাকাছি থাকে। অণুগুলো যত কাছাকাছি থাকে, কম্প্যাক্ট থাকে, তত আন্তঃআণবিক আকর্ষণ বল বেশি থাকে। আন্তঃআণবিক আকর্ষণ বল বেশি থাকা মানে সেগুলো খুব এনগেজড অবস্থায় আছে, তো সেই জায়গায় হাইড্রোজেন বন্ডটা বেশি হবে, তাহলে শক্তিশালী বেশি হবে। তাহলে বরফের হাইড্রোজেন বন্ডের শক্তিশালী যদি উপরের দিকে 2টা আরও দেওয়া হয়, তাহলে পানির হাইড্রোজেন বন্ডের শক্তিশালীটা একটু উপরের দিকে জাস্ট একটা আরও দেওয়া হবে, কারণ বরফের অণুগুলো কাছাকাছি, কম্প্যাক্ট, আন্তঃআণবিক আকর্ষণ বল শক্তি সবই বেশি, যার ফলে বরফ হয়ে যায় হচ্ছে, বরফ কি হয়, বরফের হাইড্রোজেন বন্ডটা শক্তিশালী, পানির হাইড্রোজেন বন্ডটা ওর তুলনায় দুর্বল। এবার প্রশ্ন হচ্ছে ভাই তোমার কাছে গ্যাসে কোনো হাইড্রোজেন বন্ড আছে কিনা, বা এর শক্তি মাত্রাটাই কেমন, এটা তুমি আমাকে জানাই দিবা। তাহলে আমি যদি বলি বায়বীয় বা গ্যাসীয় অবস্থায় হাইড্রোজেন বন্ড ক্রিয়া করে কিনা, হাইড্রোজেন বন্ড থাকে কি না, এইটা হচ্ছে তোমার কাছে আমার একটা কোশ্চিন থেকে গেল। তুমি যদি এই কোশ্চিন সলভ না করে যাও, দেখা গেলো এক্সামে এটাই আসছে, তো আমার সাথে ঠিক এইটা নিয়ে তোমার যেন বোঝাপড়া হয়ে যায়, যে এই টাইপের কোশ্চিনটা যাতে আমরা না সলভ করে না যায় এক্সামে, ঠিক আছে? সো আমরা তাহলে বুঝলাম বরফ, পানি, গ্যাসীয় অবস্থার সব কিছু বুঝছি, পানি হাইড্রোজেন ফ্লোরাইডের অংশটা বুঝছি, তারপর গ্রুপ 16 এর মৌলগুলোর মধ্যে স্ফুটনাঙ্কের ক্রম কেমনে বের করে, সেমভাবে গ্রুপ 15 যদি এখন দিয়ে দিই তুমি আশা করি পারবা। এখন আসো আমাদের 2-1টা জিনিস বাদ ছিল আগে, সেইগুলো শেষ করব, আমাদের অধ্যায় শেষ। এখন আমাদের 2-1টা জিনিস বাদ ছিল বলতে এরকম, দেখো ভাইয়া, এই যে NH3 নাইট্রোজেনের নিচে কি যেন আছে,
ফসফরাস। তাহলে NH3 আর PH3 এই দুটা নিয়ে খাদ্যধর্মিতার ক্রমের মধ্যে পড়াইছি যে NH3 এর আকার ছোট, খাদ্যধর্মিতা তাই বেশি। সো সেম ব্যাখ্যাটাই তুমি দিবা, NH3 এর বন্ধন কোণ 107 ডিগ্রি আর PH3 এরটা আমার মনে নাই ঠিক, বাট সামথিং লাইক দ্যাট 94 ডিগ্রি টাইপ। হ্যাঁ, 94 ডিগ্রি। কেন এরকম হইলো দেখো, অ্যামোনিয়াতে লোন পেয়ার ইলেকট্রন আছে এক জোড়া, ফসফিনেও লোন পেয়ার ইলেকট্রন আছে এক জোড়া, সংকরায়ন এটারও sp3 এটারও sp3, কিন্তু কেন হইল এটা 107 ডিগ্রি বন্ধন কোণ, এটা 94 ডিগ্রি বন্ধন কোণ, আকৃতি সেম, কিন্তু কেন হইল এটা? এটা হওয়ার পিছনে রিজন হচ্ছে তুমি যখন একটা গ্রুপের ওপর থেকে নিচে যাবা, নাইট্রোজেন আর ফসফরাস একটা গ্রুপ, এটা হচ্ছে গ্রুপ 15, উপর থেকে নিচে গেলে আকার কি হয় ভাইয়া? আকার হচ্ছে আস্তে আস্তে বাড়ে। তাহলে নাইট্রোজেনের আকার কি ছোট, আর আমি তোমাকে বলে আসছি যার আকার ছোট থাকে তার বন্ধন কোণটা বেশি বড় থাকে, আকার ছোট বন্ধন কোণ বড়। তাহলে এই যে এটার বন্ধন কোণ বড়, ঠিক আছে। এবার যদি আমি তোমাকে এইভাবে জিজ্ঞাসা করি, এইবার অ্যান্সার দাও দেখি, H2O আর H2S এই দুইটার মধ্যে অক্সিজেনের 2 জোড়া লোন পেয়ার ইলেকট্রন, সালফারেও 2 জোড়া লোন পেয়ার ইলেকট্রন, এটার সংকরায়নে sp3, এটার সংকরায়নে sp3, তুমি আমাকে অ্যান্সার দাও। আমরা জানি পানির বন্ধন কোণ হয় কত ভাইয়া? 104 ডিগ্রি। হাইড্রোজেন সালফাইডেরটা কমে কেন এরকম 92 ডিগ্রি সামথিং, 92.2 ডিগ্রি সামথিং এরকম হয় কেন? অ্যান্সার দাও। সেম ব্যাখ্যা তো তুমি দিতে পারবা না। দেখো এটা গ্রুপ 16 না, অক্সিজেন আর সালফার গ্রুপ কত ভাইয়া? 16। তাহলে ওপর থেকে নিচে গেলে আকার বাড়ে, তাহলে অক্সিজেনের আকার হচ্ছে ছোট, আর যার আকার ছোট তার বন্ধন কোণ বড়। তাহলে বুঝতে পারছো, এটা বাদ ছিল, আশা করি এখন এটাও ক্লিয়ার হয়েছো। সো এই অধ্যায় সম্পর্কে একটু কথা বলি। এই অধ্যায়ের যতই তুমি খুঁটে খুঁটে পড়ো, যতই তুমি বুঝে বুঝে পড়ো, এই অধ্যায়ের কিছু না কিছু তোমার গ্যাপ থাকবে, এবং ওই গ্যাপ থেকে যদি কোশ্চিন আসে হতাশ হওয়ার কিছু নাই। তুমি বাকি যে অংশগুলো অনেক কভার করছো, ওর মধ্যে দেখবা 24টা আসছে, একটা হয়তো বাইরে থেকে আসতে পারে, ওই একটা ঠিক করতে যে বাকি 24টা ভুল করার কোনো রিজন নাই। বাকি 24টা আগে করবা, তারপরে একটা ছেড়ে আসলেও কিছু যায় আসে না। মানে এই অধ্যায়টার মধ্যে অনেক কিছু আছে বাইরে থেকে আসে, মানে বই তো চেঞ্জ হচ্ছে ক্রমাগত, অনেক আগের বই যারা ট্র্যাডিশন ফলো করে সেখান থেকে হয়তো কয়েকটা দিয়ে দেয় সেজন্য। তাছাড়া ওভারঅল যা পড়ানো হয়েছে অনেক ইম্পর্টেন্ট জিনিস কাভার হয়েছে, আশা করি কোনো প্রবলেম হবে না। এখন চলো আমরা 2-1টা সৃজনশীল প্র্যাকটিস করব, যেগুলো আমাদের টপিক্সের মধ্যে ছিল। আমি এটা লাস্টে রাখছি কেন? কারণ সব যখন তোমার মাথায় আমি ইনপুট দিছি, এখন তুমি যেটা যেটা পারবা এটাই তোমার আসল শিক্ষা। চলো এবার আসুন। আচ্ছা, আর একটা জিনিস বাদ আছে, চলো এটা দেখে নিই। এই জিনিসটা আসে কোশ্চিনে, দেখে আসি। এই যে একই যৌগের বিভিন্ন ধরনের বন্ধনের উপস্থিতি, একই যৌগে বিভিন্ন ধরনের বন্ধনের উপস্থিতি। সো এই জিনিসটা বুঝতে গেলে আমি যদি তোমাকে একটা জিনিস বুঝাবো, সব ইনশাল্লাহ হয়ে যাবে। সো চলো একটা জিনিস তোমার আমি বুঝাই আসি, একটা পেজ নিয়ে বুঝাই আসি। ওকে, কি দেখো ভাই, যেটা সবচেয়ে বেশি আছে ওইটাই দেখি। চলো আরেকটা দেখবো, সমস্যা নেই। NH4Cl এই যে যৌগটা আছে, বলবে এখানে কয় ধরনের বন্ধন আছে, কি কি বন্ধন আছে ব্যাখ্যা করো। কয় ধরনের বন্ধন আছে? দেখো ভাইয়া, NH4Cl এই যৌগের মধ্যে কয় ধরনের বন্ধন আছে? প্রশ্ন হচ্ছে NH4Cl এই যৌগটার উৎপত্তি কেমনে হয়েছে, এটা তোমাকে আইডেন্টিফাই করতে করতে ভাঙতে 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 আসতে হবে। সো NH4Cl কিন্তু প্রথমেই NH4Cl ছিল না, ফার্স্টে এটা ছিল কিরকম, একটা নাইট্রোজেন ছিল, 3টা হাইড্রোজেন ছিল, মিলে অ্যামোনিয়া বানাইছে। তার মানে ফার্স্টে এখানে ছিল অ্যামোনিয়া। এই অ্যামোনিয়া কিভাবে তৈরি হয়েছে সেটা আমরা দেখি। অ্যামোনিয়া তৈরি হয়েছে একটা নাইট্রোজেন এইভাবে 3টা হাইড্রোজেনের সাথে এইভাবে ইলেকট্রন শেয়ার করছে। তাহলে একটা নাইট্রোজেন 3টা হাইড্রোজেনের সাথে ইলেকট্রন শেয়ার করছে। শেয়ার করা মানে কি? সমযোজী বন্ধন। তাহলে প্রথমে এখানে অ্যামোনিয়াম ক্লোরাইডকে ব্রেক ডাউন করলে প্রথমে তুমি পাও সমযোজী বন্ধন, এবং কয়টা সমযোজী বন্ধন পাও খেয়াল করো। একটা নাইট্রোজেনকে 3টা ইলেকট্রন দিতে তোমার 3টা হাইড্রোজেন আনা লাগছে, তাহলে 3টা সমযোজী বন্ধন তুমি এখানে পেয়েছো। তাহলে এখানে আবার সমযোজী বন্ধন কয়টা ভাইয়া? 3টা। এরপরে আসো,
এই যে অ্যামোনিয়া থেকে অ্যামোনিয়াম হওয়ার যে জার্নিটা সেটা আমরা দেখব। তাহলে অ্যামোনিয়া থেকে শরীফা হওয়ার গল্প না, অ্যামোনিয়া থেকে অ্যামোনিয়াম আয়ন হওয়ার গল্প। কি যে বলবো ভাই, কষ্টে আছি। হ্যাঁ, এই টাইপের জিনিস দেখলে মাথা গরম হয়ে যায় না? মাথা গরম হওয়া উচিত তোমাদের, মাথায় রেখো। আচ্ছা দেখো, ঠিক আছে, অ্যামোনিয়া থেকে অ্যামোনিয়াম ক্লোরাইড, তাই না? তাহলে অ্যামোনিয়া থেকে যদি অ্যামোনিয়াম হইতে হয় তাহলে এই যে একটা হাইড্রোজেন কিছু আনতে হবে। সো অ্যামোনিয়া কি করে, অ্যামোনিয়ার এক জোড়া লোন পেয়ার ইলেকট্রন আছে, সে হাইড্রোজেন প্লাসের সাথে বিক্রিয়া করে। বিক্রিয়া করলে কি হয়, অ্যামোনিয়ার এই লোন পেয়ারটাই হাইড্রোজেন প্লাসকে সে ডোনেট করে। ডোনেট করলে কি হয়, হাইড্রোজেনের এখানে ইলেকট্রন ছিল 0টা, তাহলে হাইড্রোজেনের ইলেকট্রন হলো 2টা, আর নাইট্রোজেনের যে ঘাটতিটা ছিল মানে এক্সট্রা ছিল সেটা চলে গেল। তাহলে এখানে কি তৈরি হলো, অ্যামোনিয়াম আয়ন। তাহলে এই যে একজন দান করলো আর একজন গ্রহণ করলো, এই বন্ধনের নাম হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন। এবং এই বন্ধনটা কয়টা হয়েছে ভাইয়া, এই বন্ধন এক জোড়া দান করছে তাই একটা হয়েছে। এইবার আসো অ্যামোনিয়াম ক্লোরাইডটা তৈরি হওয়ার জার্নিটা দেখব, অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হওয়ার জার্নি। সো এটা ছিল কিন্তু আসলে অ্যামোনিয়াম প্লাস তৈরি হওয়ার জার্নি এটা। তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হতে গেলে আমাদের কি হইতে হয়, একটা NH4+ অলরেডি আমরা পেয়ে গেছি, আর একটা হচ্ছে Cl আছে, সো Cl- পেয়ে গেছি। তাহলে দেখো একটা ক্যাটায়ন এবং একটা অ্যানায়ন, দুইটা মিলে কি হয়, একটা যৌগের মধ্যে যখন একটা ক্যাটায়ন থাকে একটা অ্যানায়ন থাকে তখনই আয়নিক যৌগটা ফর্ম হয়। তাহলে আমরা বলতে পারি এই জায়গায় কি হয়েছে, আয়নিক যৌগ ফর্ম হয়েছে। এবং আয়নিক যৌগ কয়টা ফর্ম হয়েছে, একটাই ফর্ম হয়েছে। তাহলে মোট বন্ধন কয় ধরনের বন্ধন, মোট 3 ধরনের বন্ধন। কয় ধরনের বন্ধন, 3 ধরনের বন্ধন। আর কোশ্চিন যদি আসে মোট কয়টা বন্ধন, তাইলে আসে 3 আর 1 4 আর 1 5, মোট 5টা বন্ধন। আমরা আশা করি বুঝতে পারছি। এবার আসো ভাই, এত সরল সোজা একটা যৌগ শেখাইলেন, একটা জটিল যৌগের শিখাই যান। হ্যাঁ শিখাই যাব, প্যারা নাই, চলো আমরা একটা জটিল যৌগেরটা শিখে আসি। এই যে টেট্রাঅ্যামিন কপার সালফেট, এইটা করো তো তোমরা, চেষ্টা করো আগে একটু। ভাইয়া আসি, আমি শেখাই দিব, না পারলে প্যারা নাই, এইটা আগে একটু প্র্যাকটিস করি। আবারও যদি আমরা দেখি ভাই, এই অ্যামোনিয়া কই থেকে আসছে, লিগ্যান্ড। অ্যামোনিয়া ছিল, আমরা এর কিন্তু হিস্ট্রি আগে জানি। অ্যামোনিয়া ছিল না, সে অনেক ছোট থেকে শুরু করছে, নাইট্রোজেন হাইড্রোজেন। তাহলে অ্যামোনিয়া প্রস্তুত করতে গেলে আমাদের কি লাগছে, অ্যামোনিয়াতে প্রস্তুত করতে গেলে আমাদের একটা নাইট্রোজেন লাগছে, 3টা হাইড্রোজেন লাগছে। একটা নাইট্রোজেনের যখন আমরা অষ্টক পূরণ করতে গেছি 3টা হাইড্রোজেনের সহযোগিতা লাগছে, দ্যাট মিনস এখানে 3টা সমযোজী বন্ধন তৈরি হয়েছে। তাহলে এখানে সমযোজী বন্ধন কয়টা, সমযোজী বন্ধন হয়েছে কয়টা, 3টা। এখন আসো, এই অ্যামোনিয়া কি একটা লিগ্যান্ড না, বা অ্যামিন একটা কি লিগ্যান্ড না? লিগ্যান্ড এখানে কি করবে, কেন্দ্রীয় মৌলকে লোন পেয়ার ইলেকট্রন দান করবে। যখন একজন দান করে আর একজন হচ্ছে দাতা, একজন দাতা থাকে আর একজন গ্রহীতা থাকে, একজন দান করে আর একজন খায়, তাহলে ব্যাপারটা হয়ে যায় কি, এটা সন্নিবেশ সমযোজী বন্ধন। তাহলে এখানে দেখো সন্নিবেশ সমযোজী বন্ধন কয়টা, একটা অ্যামোনিয়া এক জোড়া লোন পেয়ার দেয়, 4টা অ্যামোনিয়া 4 জোড়া দেয়, তাহলে সন্নিবেশ সমযোজী কয়টা, 4টা। তাহলে এখানে আমরা বুঝলাম যে সন্নিবেশ সমযোজী আমাদের 4টা। তাহলে গেল আমাদের সমযোজী বুঝলাম, সন্নিবেশ সমযোজী বুঝলাম। এইবার আসো আমাদের এখানে কি ক্যাটায়ন অ্যানায়ন আছে, আমরা একটু যদি দেখি এখানে দেখো এই যৌগের মধ্যে সালফেট পুরোটাই অ্যানায়ন পোর্শনে 2- আকারে আছে। তার মানে এই ব্র্যাকেটের মধ্যে পুরো যে পোর্শনটা আছে এটা তার মানে পুরোটাই ক্যাটায়ন। তাহলে এই ক্যাটায়নিক পোর্শনটা যদি আমরা দেখি, তাহলে কপার NH3 4, এটা হচ্ছে 2+। সো এখানে তাইলে কি একটা পজিটিভ পোর্শন একটা নেগেটিভ পোর্শন, একটা পজিটিভ একটা নেগেটিভ, মানে একটা অ্যানায়ন একটা ক্যাটায়ন, তার মানে এখানে আয়নিক বন্ধন তৈরি হয়ে যাবে। এবং আয়নিক বন্ধন কয়টা আছে, একটা আছে। তাহলে এই হচ্ছে আমাদের ওভারঅল ব্যাপার স্যাপারগুলো। এটা MCQতে বেশি আসে, CQতেও 2-3 বার আসছে। আশা করি তোমাদের আর কোনো প্রবলেম হবে না। তবে একটা বাড়ির কাজ ভাইয়া দেয় প্রত্যেককেই, সো বাড়ির কাজটা করে ফেলবা। সেটা হচ্ছে K4FeCN
6 এইটার বাড়ির কাজটা করে জানাই দিবা, ঠিক আছে? এটা হচ্ছে কয়টা আয়নিক, কয়টা সমযোজী, কয়টা সন্নিবেশ সমযোজী, বা তুমি যদি হাইড্রোজেন বন্ড এর মধ্যে খুঁজে পাও সেটাও জানাইতে পারো, ঠিক আছে? সো তাহলে আমাদের মোটামুটি শেষ। এখন আমরা কিছু সিকিউ সলভ করার মাধ্যমে আমাদের এই অধ্যায়টা রীতি টানবো। এই অধ্যায়ের পুরো বেসিক, আশা করি বেসিক থেকেই তোমরা বুঝতে পারছো। এটা রিভিশন ক্লাস হইলেও বেসিক এখানে ইনশাআল্লাহ কভার হবে তোমার। ওকে, আচ্ছা ভাইরা দেখো, এই কোশ্চিনটা বেশ টেকনিক্যাল একটা কোশ্চিন। তুমি যদি বেসিক ক্লিয়ার না থাকে তাইলে কিন্তু এই জায়গায় ধরা খেয়ে যাইতে পারো, ঠিক আছে? দেখো কোশ্চিনটা কি বলছে। কোশ্চিনটা বলছে, প্রশ্নের ধরন এক, আচ্ছা ঠিক আছে, এ ও বি দুটি ধারাবাহিক দ্বিপরমাণুক মৌল। তার মানে এ আর বি দুইটা ধারাবাহিক দ্বিপরমাণুক, মানে পরপর বলছে। এখন বলছে বি মৌলটি এ অপেক্ষা সক্রিয়। আমি কিন্তু জানি না, আমার কোনো হিন্টসও দেওয়া নাই কি মৌল। বলছে দ্বিপরমাণুক মৌল, আমি দ্বিপরমাণুক মৌল তো অনেক আছে, আমি জানি না কোনটা হইতে পারে, বাট একটা হিন্টস থেকে সব সলভ করা যাবে। বলছে বি মৌলটি অপেক্ষাকৃত সক্রিয়। এখন প্রশ্ন করছে এ ও বি এর আয়নীকরণ শক্তির তুলনামূলক আলোচনা করো। এখন চিন্তা করো, বি মৌলটি যেহেতু অপেক্ষাকৃত সক্রিয়, আমি তোমাদের একটা বিষয় দেখায় আসছিলাম যে আমি ওই যে ব্যতিক্রমগুলোর থেকে একটু যদি টানি, আমি যখন বেরিলিয়াম আর বোরনের মধ্যে দেখাইছিলাম তখন বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখছিলাম যে এমন আসে যে 1s2 2s2, আর বোরনের আসে 1s2 2s2 2p1। সো দেখো ভাইয়া, আমি এই দুটা ইলেকট্রন বিন্যাস থেকে আমি বুঝতে পারছিলাম কে স্থিতিশীল ইলেকট্রন বিন্যাসে আছে আর কে হচ্ছে স্থিতিশীল ইলেকট্রন বিন্যাসে নাই। তুমি দেখো 1s2 2s2 যেই বেরিলিয়াম যে ইলেকট্রন বিন্যাসটা ছিল, এখানে s অরবিটালটা ছিল কি পরিপূর্ণ, তার মানে এই ইলেকট্রন বিন্যাসটা কি ছিল, অধিক স্থিতিশীল। আর অধিক স্থিতিশীল যারা থাকে তারা কিন্তু ওই স্থিতিশীল অবস্থার চেঞ্জ করতে চায় না, তারা কিন্তু সক্রিয় হয় না, তারা কিন্তু অনেকটা মানে চুপচাপ বসে থাকতে চায় যে আমি তো স্থিতিশীল পর্যায়ে চলেই গেছি, আমার আর ইলেকট্রন ত্যাগও করার দরকার নাই, গ্রহণও করার দরকার নাই। তার মানে তারা হয় কম সক্রিয়, তার মানে চুপচাপ বসে থাকতে চায়, কম সক্রিয়। কিন্তু যাদের এই স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস কাঠামো নাই, তারা কি করে, সক্রিয় হওয়ার মানে তারা কি করে, ওই স্থিতিশীল কাঠামো পাওয়ার জন্য প্রচুর ছোটাছুটি করে এদিক ওদিক, আর বেশি ছোটাছুটি করে বলা হয় তাকে অ্যাক্টিভ। অ্যাক্টিভ মানে কি, সক্রিয়। তাইলে বোরন এখানে কি ছিল, সক্রিয়। এবং তুমি এখন এই দুইটার মধ্যে তুলনা করো, আয়নীকরণ শক্তি বেশি কার ছিল, এই যে কম সক্রিয় ছিল না যে বেশি সক্রিয় ছিল? যে কম সক্রিয় ছিল তার ইলেকট্রন বিন্যাসের কাঠামো স্থিতিশীল ছিল, ওই স্থিতিশীল অবস্থা থেকে এক মোল ইলেকট্রন বের করতে গেলে বেশি তাপ দেওয়া লাগতো। তার মানে যার স্থিতিশীল অবস্থা বেশি, যে কম সক্রিয়, তারই আয়নীকরণ শক্তির মান বেশি। এখন তাহলে কম সক্রিয়কে, এ আর বি এর মধ্যে বি যদি সক্রিয় হয় তাহলে এ হচ্ছে কম সক্রিয়, তাহলে আমার আয়নীকরণ শক্তি কার বেশি হবে, এ এর বেশি হবে। খুবই সুন্দর কোশ্চিন, পছন্দ করার মতো কোশ্চিন। যদি বেসিক ক্লিয়ার না থাকে ধরা খাবা মাস্ট। সো এই বেসিকটা দরকার হলে আবার পজ করে আবার দেখো, যাতে এই বেসিকটা তুমি হচ্ছে একদম ক্লিয়ারলি বুঝতে পারো। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা ভাইরা দেখো, এখানে আমাদের পর্যায়বৃত্ত ধর্ম থেকে একটা কোশ্চিন আছে। সো কোশ্চিনটা হচ্ছে এরকম যে এখানে গ্রুপ আছে, পর্যায় আছে। সো গ্রুপ পর্যায়ে বলছিলাম যে এই ধরনের উদ্দীপকই তোমার থাকবে, ডিরেক্টলি কখনো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, হ্যালোজেন গ্রুপ বলে দিবে না কখনো, তোমাকে প্রতীকী মৌল দেওয়া থাকবে, তোমাকে মাস্ট আইডেন্টিফাই করে কোশ্চিনটার অ্যান্সার যেতে হবে। সো দেখো এখানে এই বরাবর গ্রুপ, এই বরাবর পর্যায়। সো পর্যায় 2 এর গ্রুপ 17, তার মানে বুঝতে পারতেছে এই মৌলটা হচ্ছে ফ্লোরিন। তারপর পর্যায় 3 মানে এটা হচ্ছে ক্লোরিন, এটা হচ্ছে ব্রোমিন। ওকে, সো এখন আসো আমাদের কি বলছে যে ওয়াই এর ইলেকট্রন আসক্তি এক্স অপেক্ষা কম কেন? সো ওয়াই তাহলে ক্লোরিন আর এক্স হচ্ছে আমাদের ফ্লোরিন, তাইলে আমাদের ক্লোরিনেরটা বেশি, ফ্লোরিনেরটা কম। এটা কেন জানতে চাইছে আমি তোমাকে আরেকবার মনে করাই দিই, একদম সুন্দরভাবে ডিটেলস পড়ানো হয়েছে যে ফ্লোরিনের আকার কি ছোট, ক্লোরিনের আকার বড়। একটা ছোট জায়গার মধ্যে 7টা ইলেকট্রন আছে, আর ক্লোরিনে একটা বড় জায়গার মধ্যে 7টা ইলেকট্রন আছে। চিন্তাটা হচ্ছে এরকম, একটা
ছোট ঘরের মধ্যে 7 জন মানুষ, একটা বড় ঘরের মধ্যে 7 জন মানুষ, কোন জায়গায় ঘনত্ব বেশি হবে? অবশ্যই ছোট জায়গার মধ্যে 7 জন মানুষ। তাইলে ফ্লোরিনের ইলেকট্রন ডেন্সিটি বেশি। যে জায়গায় ইলেকট্রন ডেন্সিটিটা বেশি থাকে, ইলেকট্রন ডেন্সিটি বেশি থাকলে কি হয় ভাইয়া? ইলেকট্রন ডেন্সিটি বেশি, তাহলে ইলেকট্রন আসক্তি মানে কি? আর একটা ইলেকট্রন অসীম থেকে আসতেছে, তাহলে তোমার ইলেকট্রনগুলো অলরেডি কম্প্যাক্ট অবস্থায় আছে, তুমি আর এক মোল আনতে চাচ্ছ, তাহলে তারা ঢুকতে দিবে না। তাহলে কি হবে? ঢুকতে না দিলে, ঢুকতে তো হবে, ঢুকতে দিবে না, তাহলে এখানে ঋণাত্মক কাজ হবে। এই যে ঋণাত্মক কাজ হবে, যার ফলে ফ্লোরিনের ইলেকট্রন যে আসক্তির মানটা কমে যাবে। আর ক্লোরিনের তো বড় জায়গা, 7 জন মানুষ আছে, 7টা ইলেকট্রন আছে, অসীম থেকে আসুক আর কাছ থেকে আসুক, সব প্রবলেম নাই। সো এখানে কোনো ঋণাত্মক কাজ করা লাগবে না, ফলে ক্লোরিনের ইলেকট্রন ডেন্সিটিটা যেহেতু কম, তাহলে এখানে তার হচ্ছে ইলেকট্রন আসক্তির মানটা বেড়ে যাবে। ঠিক আছে, এই কোশ্চিনটাই করছে, এবং তোমাকে এই কোশ্চিনটা দেখানোর রিজন হচ্ছে, ব্যাখ্যা তো আগেই পড়ছো, দেখানোর রিজন হচ্ছে এই যে আইডেন্টিফাইগুলো করতে হবে। তুমি আমাকে জানাই দিতে পারো ভাই এই যে পি মৌলটা কি, পি মৌলটা কি, ভাইয়াকে কিন্তু ইনবক্স করে জানাই দিতে পারো। ঠিক আছে, স্ক্রিনশট নেবা, ইনবক্স করে জানাবা। ওকে, সো নেক্সটে যাই। নেক্সটে হচ্ছে আমাদের আরেকটা কোশ্চিন আছে। দেখো এই যে গ্রাফগুলো আমি বলছিলাম যে তোমাকে ডিরেক্ট উদ্দীপক থেকে দেখাবো। দেখো উদ্দীপকের ডিরেক্ট গ্রাফ দিছে, আয়নীকরণ শক্তির গ্রাফ থেকে আমাদের ব্যতিক্রম হওয়ার কারণটা জিজ্ঞাসা করছে। উদ্দীপকে বর্ণিত পরমাণুগুলোর আয়নীকরণ শক্তির পার্থক্যের পেছনে কারণ। আমরা জানি যে একটা পর্যায়ের বাম থেকে ডানে গেলে আকার কমে, আয়নীকরণ শক্তি বাড়ে, তাহলে আয়নীকরণ শক্তির গ্রাফটা কি হওয়ার কথা? বাড়ার কথা। কিন্তু দেখো জায়গায় জায়গায় বাড়ছে কমছে, বাড়ছে কমছে, এই ভ্যারিয়েশনটাই তোমাকে জানতে চাইছে। দেখো আমি তোমাকে বলে আসছিলাম যে বেরিলিয়াম এবং বোরনের মধ্যে, বেরিলিয়াম এবং বোরনের মধ্যে বেরিলিয়ামেরটা বড় হয়ে যায়, এই যে উপরে গেছে, বোরনেরটা কম হয়ে যায়, মনে আছে আশা করি। তাহলে সুস্থিতিশীল ইলেকট্রন বিন্যাসের জন্য হচ্ছে 1 মোল ইলেকট্রন এখান থেকে ত্যাগ করাতে বেশি তাপ দেওয়া লাগে, যার ফলে বেরিলিয়াম বেড়ে যায়, বোরন কমে যায়। সেম গোস ফর নাইট্রোজেন আর অক্সিজেন। দেখো কার্বন থেকে নাইট্রোজেনের বাড়ছে স্বাভাবিক, কিন্তু এরপরে অক্সিজেনের আরও বাড়ার কথা ছিল, না বেড়ে কমে গেছে। সো এই দুইটা জায়গায় তোমার হচ্ছে ব্যতিক্রম, এই দুইটা জায়গা তুমি একে একে প্র্যাকটিস করবা। পরীক্ষায় বলতে পারে যে পর্যায় 3-এর আয়নীকরণ শক্তির হচ্ছে গ্রাফটা আঁকো। কোশ্চিনের প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। 23 সালের কোশ্চিনটা একটু ভালোভাবে যদি দেখো, তোমাদের গ্রাফ, তারপর হচ্ছে টেকনিক্যাল জায়গাগুলো থেকে, দ্রাব্যতার এতদিন ম্যাথ করে গেছো, এখন দ্রাব্যতার ওই যে নির্ভরশীলতা থেকে কোশ্চিন আসতেছে, তাপমাত্রার প্রভাব, চাপের প্রভাব, এগুলো তোমরা স্কিপ করো, গ্রাফগুলো স্কিপ করো, এগুলো থেকে কিন্তু এখন কোশ্চিন আসতেছে। সো এই টেকনিক্যাল ব্যাপারগুলোতে একটু জোর দিবা। ভাইয়া তো সব বলেই দিচ্ছি, প্যারা হবে না আশা করি। ওকে, সো নেক্সটে যাই। নেক্সট হচ্ছে প্রশ্নের ধরন 3, মানে 3 নাম্বার কোশ্চিন। সো এটা দেখো একটু ভালো করে। নিম্ন তাপমাত্রায় তরল পদার্থ জমাট বেঁধে কঠিন হলে তার ঘনত্ব বাড়ার কথা থাকলেও এক বিশেষ বন্ধনের উপস্থিতির কারণে তা ঘটে না। শীত প্রধান দেশের জলাশয়ে সব পানি বাঁচতে পারে। তো বলছে বেঁচে থাকার পিছনে রাসায়নিক বন্ধন দায়ী। কি বলছে আশা করি বুঝছো। আমি অলরেডি তোমাকে বরফের মধ্যে হাইড্রোজেন বন্ড থাকে এটা পড়াই আসছি, এবং হাইড্রোজেন বন্ড বরফের বেশি শক্তিশালী থাকে পানি থেকে। সো এটাও তুমি জানো। বলছে উদ্দীপকে বর্ণিত তরলটির অনুস্থিত একটি মৌলের যোজনী স্থির হলেও পর্যায় সারণের একই গ্রুপভুক্ত পরবর্তী মৌলের যোজনীর পরিবর্তনশীল। তো তার মানে সেটা যেটা বলছে যে আমাদের পানির গঠনে কে আছে? কেন্দ্রীয় মৌল কে আছে? অক্সিজেন আছে, এবং অক্সিজেন নিচে কি? ও এসএসসিতে পড়ে, মানে অক্সিজেন নিচে আছে কি? সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম। সো যেহেতু ওরা নিচে আছে, এবং তোমরা জেনে থাকবা যে বাকিগুলা হচ্ছে যে সালফার থেকে শুরু করে এদের হচ্ছে বেশ কিছু ভ্যারিয়েশন আছে, তাই না? এদের বেশ কিছু ভ্যারিয়েশন আছে, যেমন সালফার ডাইঅক্সাইড আর ট্রাইঅক্সাইড, দুইটার মধ্যেই দেখবা সালফারের যোজনীর পার্থক্য হয়ে গেছে। তারপর হাইড্রোজেন, সেলেনিয়াম, টেলুরিয়ামে যে কি হয়, এটা ডি ব্লক হয় না? আমি তোমাকে ডি ব্লক মৌলে পড়ে আসছি, এরা পরিবর্তনশীল জারণ মান দেয়। কেন দেয়? দেখো ডি ব্লক মৌলগুলোর মধ্যে অবস্থানান্তর ধাতু আছে। অবস্থানান্তর ধাতুগুলো কি? আংশিক পরিপূর্ণ। আর আংশিক পরিপূর্ণ হইলে, আংশিক পরিপূর্ণ মানে কি? D1 থেকে 9, কিন্তু এদের টার্গেট কি? D5-এ যাওয়া না D10-এ যাওয়া। D5-এ গেলে কি? অর্ধপরিপূর্ণ। D10-এ গেলে কি? পরিপূর্ণ। পরিপূর্ণে যাইতে গেলে তাকে কি ইলেকট্রন হয় নিতে হবে না ছাড়তে হবে? এই জন্য তারা পরিবর্তনশীল জারণ মান দেখাবে। আমরা আশা করি বুঝতে পারছি এই ব্যাখ্যাটা। আর আরেকটা ব্যাখ্যা হচ্ছে যে এই যে আরেকটা ব্যাপার ছিল যে বরফের ঘনত্ব বাড়ে না কমে। তুমি একটা বিষয় চিন্তা করো সিম্পলি, বরফ পানির উপর ভাসতেছে, এটা হচ্ছে আর্কিমিডিসের সূত্র। আমি এবার ফিজিক্সে চলে যাচ্ছি। সো বরফ পানির উপর ভাসতেছে, সো বরফ পানির উপর ভাসে, এটা থেকে তুমি এটা চিন্তা করতে পারো কার ঘনত্ব বেশি কার ঘনত্ব কম। বলো তো ভাইয়া, বরফ পানির উপর ভাসে, তাহলে বলো বরফের ঘনত্ব বেশি না পানির ঘনত্ব বেশি? তুমি জানো যে আমাদের ধরো এখানে একটা পানি আছে,
পানির ঘনত্ব আমরা জানি রো ইকুয়াল টু 1000 kg/m³ জানি। এখন যদি বরফের ঘনত্ব পানির থেকে বেশি হইতো তাহলে বরফ কিন্তু আর এরকম থাকতো না, বরফ এই পানির মধ্যে ডুবে যাইতো, কিন্তু বরফ পানির উপর ভাসতেছে, দ্যাট মিনস বরফের ঘনত্বটা কি হয়, বরফের ঘনত্বটা কম, বরফের ঘনত্ব তার মানে পানির থেকে কম, তার মানে বরফের ঘনত্ব ইজ লেস দ্যান পানির ঘনত্ব। এখন আরেকটা সূত্র আমরা জানি যে ঘনত্ব রো বা ডি ইকুয়ালস টু m/v। তাহলে চিন্তা করো বরফের ঘনত্ব যদি কম হইতে হয়, বরফের ঘনত্ব আমরা জানি কম, ঘনত্ব যদি কম হইতে হয় তাহলে বরফের আয়তনটা বেশি হইতে হবে। হ্যাঁ, বরফের আয়তনটা কিন্তু বেশি, বরফের আয়তনটা কিন্তু বেশি হয়ে যাবে পানির থেকে, ঠিক আছে। সো এই ব্যাপারগুলো একটু মাথায় রাখবা, বরফের ঘনত্ব কম বলেই বরফ পানির উপর ভাসতেছে, তাহলে বরফের ঘনত্ব যদি কম হইতে হয় তাহলে বরফের আয়তন বাড়তে হবে, এই কথাটাই উদ্দীপকে বলছে, ঠিক আছে। ঘনত্ব বাড়ার কথা থাকলেও এক বিশেষ ধরনের উপস্থিতির কারণে সেটা বাড়ে না, তার মানে ঘনত্ব কমে, ঘনত্ব কমলে আয়তন বাড়বে। সো আমাদের এই মনে হয় ছিল, দেখি আর একটা কোশ্চিন থাকার কথা না, আর একটা কোশ্চিন ছিল, করে আসছি। সো আশা করি আমাদের মৌলের পর্যায়বৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধনের এই বড় চ্যাপ্টারটাকে আমরা চেষ্টা করছি যতটুকু বেসিক দিয়ে কম্প্যাক্ট করে আনা যায়, তারপরে একটু টাইম লাগছে, কেন, তোমাদের ভালোর জন্যই, তোমাদের ভালোই চাই বলে আমরা হচ্ছে বেসিক থেকে আমি দেওয়ার ট্রাই করছি। এখন দেখা যাক কি তোমরা হচ্ছে কিভাবে এটাকে রেসপন্স করো। ভাইয়ার ক্লাস ভালো লাগলেও বলবা, খারাপ লাগলেও বলবা, কারণ সব জায়গায় আমাদের হচ্ছে কোয়ালিটি মেনটেন করার একটা ব্যাপার এখন চলে আসছে। তোমরা বাইরে যাতে এই যে নেগেটিভিটির ইস্যুটা এটা যাতে কেটে যায় সেই আঙ্গিকে আমরা ক্লাসগুলোকে ডিজাইন করার ট্রাই করতেছি। এখন তোমাদের রেসপন্সটা খুব জরুরি, ঠিক আছে। সো আমরা আশা করি যে এই অধ্যায়ের কোনো রকম প্রবলেমে পড়বো না, প্রবলেমে যদি পড়ি ভাইয়া অলওয়েজ আসি, যখন আমি ফ্রি থাকবো তখন আমি হচ্ছে রেসপন্স করার ট্রাই করব। সো থ্যাংক ইউ সবাইকে, আমি সালিম সাদমান সিয়াম, আশা করি ওভারঅল বিষয়টা তোমাদের বুঝাতে পারছি। আসসালামু আলাইকুম।